আসসালামু আলাইকুম। এসএসসি 2025 ব্যাচ তোমাদের ফাইনাল রিভিশন ব্যাচ কেমিস্ট্রি অ্যান্ড ফিজিক্সে সকলকে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন ভিডিওতে। আজকে আমরা যে চ্যাপ্টারটা শুরু করেছিলাম রসায়নের চ্যাপ্টার নাম্বার 6 মোলের ধারণা ও রাসায়নিক গণনা। এটি অনেক গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। তো আজকে আমাদের এই চ্যাপ্টারের পর্ব 3 বা শেষ পর্ব, ঠিক আছে। অর্থাৎ আজকের লেকচারে বা আজকের ক্লাসে আমাদের এই চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে যাবে ইনশাআল্লাহ। তো এখন কথা হচ্ছে যে আজকে প্রথমে যেই টপিকটা দিয়ে আমি শুরু করব সেটা হচ্ছে লিমিটিং বিক্রিয়ক। তার আগে আমি একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যে যদি তোমরা কেউ আগের ক্লাসগুলো না করে থাকো তাহলে অবশ্যই তোমাদের প্রতি আমার রিকমেন্ডেশন থাকবে তোমরা আগের ক্লাসগুলো করে, অর্থাৎ ইতোমধ্যে যে কয়টা লেকচার হয়েছে, লেকচার নাম্বার 1, 2, 3, 4, 5 এরকম ফাইনাল রিভিশন ব্যাচ এসএসসি 2025 ফাইনাল রিভিশন ব্যাচ কেমিস্ট্রি অ্যান্ড ফিজিক্স, এই কোর্সের তোমাদের আগে যতগুলো ক্লাস হয়েছে অবশ্যই তোমাদের প্রতি আমার রিকমেন্ডেশন থাকবে, অবশ্যই তোমরা সিরিয়াল মেনটেন করে ক্লাস করবে। অর্থাৎ প্রথমে লেকচার নাম্বার 1 করবে, এরপর লেকচার নাম্বার 2 করবে, ঠিক আছে। এরকম সিরিয়াল অনুসারে ক্লাসগুলো করে আসবে। না হলে যে অসুবিধাটা হবে সেটা হচ্ছে যে তোমরা আজকের লেকচারের অনেক কিছুই এই লেকচারের অনেক কিছুই না বোঝার সম্ভাবনা আছে, ঠিক আছে। কিন্তু তোমরা যদি সিরিয়াল অনুসারে ক্লাস করে থাকো তাহলে অবশ্যই আজকের লেকচারের সকল কিছুই তোমরা বুঝবে ইনশাআল্লাহ। তো ঠিক আছে, আমি ক্লাস শুরু করি। আজকে প্রথমে যে টপিকটা দিয়ে শুরু করবো সেটা হচ্ছে লিমিটিং বিক্রিয়ক। সবাই আমার সাথে সাথে দ্রুত লিখবে, হ্যাঁ। লিমিটিং বিক্রিয়ক। আচ্ছা, তো প্রথমেই লিমিটিং বিক্রিয়কের সংজ্ঞাটা আমার সাথে সাথে লিখে নাও, আমি বুঝিয়ে দিব, কোনো সমস্যা নেই। প্রথমে দ্রুত লিখবে। সেটা হচ্ছে রাসায়নিক বিক্রিয়ায় যে বিক্রিয়ক বিক্রিয়া করে আগেই শেষ হয়ে যায়, তাকে লিমিটিং বিক্রিয়ক বলে। আচ্ছা, তোমরা এতটুকু লিখে নাও, আমি বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে, কোনো সমস্যা নেই। তোমরা প্রথমে আগে এতটুকু লিখে নাও, ঠিক আছে। আমি আশা রাখতেছি যে তোমরা এতটুকু লিখে নিছো। তো এখন বিষয় হচ্ছে, মানে মনে হতে পারে যে এটা আসলে অনেক কঠিন একটা টপিক, আসলে এর মতো সহজ টপিক আর পৃথিবীতে নাই, ঠিক আছে। দেখো বলছে কি যে লিমিটিং বিক্রিয়ক হচ্ছে রাসায়নিক বিক্রিয়ায় যে বিক্রিয়ক বিক্রিয়া করে, এখানে টার্মটা বুঝতে হবে, যে বিক্রিয়া করে, আরেকটা টার্ম হচ্ছে খুব ইম্পর্টেন্ট টার্ম, আগেই শেষ হয়ে যায়, তাকে লিমিটিং বিক্রিয়ক বলে। এই তিনটা টার্ম বুঝলেই হবে যে ব্যাপারটা আসলে কি। খুবই সহজ, ঠিক আছে। একটা এক্সাম্পল দিলে একদম ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। তো দেখো প্রথমে আমি একটা এক্সাম্পল দেই। ধরো আমি লিখলাম, ধরো হাইড্রোজেন প্লাস মনে করো ক্লোরিন, ঠিক আছে। তো আমি সমতা করব না, ঠিক আছে। এই রিঅ্যাকশনটা সমতা করা ছাড়াই আমি কোন রকম সমতা করা ছাড়াই আমি এই রিঅ্যাকশনটা লিখতেছি, ঠিক আছে। ধরো হাইড্রোজেন প্লাস ক্লোরিন উৎপন্ন হয়েছে HCl, ঠিক আছে। এখন বিষয় হচ্ছে এখানে আমি সমতা করতেছি না, তোমরা ভালোভাবে বুঝো, ঠিক আছে। এখানে হাইড্রোজেন প্লাস ক্লোরিন উৎপন্ন হয়েছে কি হাইড্রোক্লোরিক HCl বা হাইড্রোক্লোরিক অ্যাসিড, আচ্ছা ঠিক আছে, ভালো। তো এখন কথা হচ্ছে এই যে রিঅ্যাকশনটা বা এই যে বিক্রিয়াটা, এখানে এই হাইড্রোজেন আর ক্লোরিন এরা যে আছে, এরা হচ্ছে বিক্রিয়ক, ঠিক আছে। আমরা জানি এদের মধ্যে কি হয়, এদের মধ্যে সমযোজী বন্ধনের মাধ্যমে HCl উৎপন্ন হয়। যারা 5 নাম্বার চ্যাপ্টার পড়েছি তাদের তো মানে আলহামদুলিল্লাহ যে টোটালটা ক্রিস্টাল ক্লিয়ার আছে এইগুলা রিঅ্যাকশনগুলা, ঠিক আছে। বা এই কি বন্ধনের মাধ্যমে এটা গঠিত হয়েছে সেটা হচ্ছে সমযোজী বন্ধন আছে, তার মানে এটা সমযোজী যৌগ, আমরা সবাই জানি এটা, ঠিক আছে। হাইড্রোজেন প্লাস ক্লোরিন HCl উৎপন্ন হয়েছে, ভালো কথা। তো এই বামের এরা হচ্ছে বিক্রিয়ক, আর যে উৎপন্ন হয়েছে এটা হচ্ছে উৎপাদ, ঠিক আছে।
তো এখন আমাকে ডিল করতে হবে কাকে নিয়ে? আমাকে ডিল করতে হবে হচ্ছে বিক্রিয়ক নিয়ে, ঠিক আছে? অর্থাৎ রাসায়নিক বিক্রিয়া যে বিক্রিয়ক বিক্রিয়া করে আগেই শেষ হয়ে যায় তাকে লিমিটিং বিক্রিয়া বলে। ভালো কথা। তার মানে আমরা বিক্রিয়ক দেখতেছি হাইড্রোজেন আর মনে করো যে ক্লোরিন, ঠিক আছে? ভালো কথা। তো এখন আমি একটা জিনিস খেয়াল করলাম যে মনে করো এই যে বিক্রিয়াটা না, এটাকে মনে করো যে আমি দুইটা পাত্রে ঘটাইতেছি, ধরে নাও, ঠিক আছে? ধরো এই পাত্রে মনে করো আমি 5 গ্রাম, মানে সাপোজ, মানে আমি ধরে নিলাম যে এখানে আমরা আলাদা আলাদা দুইটা পাত্রে মনে করো যে হাইড্রোজেন আর ক্লোরিন নিয়ে আসছি, মানে এটা ধরে নাও আর কি, মানে কিভাবে করতেছি মানে জিনিসটা বোঝার জন্য আমরা ধরে নিলাম, ঠিক আছে? ধরো 5 গ্রাম মনে করো যে হাইড্রোজেন নিলাম, প্লাস মনে করো যে ক্লোরিন নিলাম হচ্ছে তোমার 35.5 গ্রাম, ঠিক আছে? 35.5 গ্রাম। আচ্ছা এটা একটু বড় করে আঁকি। 35.5 গ্রাম ক্লোরিন। আচ্ছা এখন কথা হচ্ছে এই যে দুইটা পাত্রে মনে করো যে আলাদা আলাদাভাবে হাইড্রোজেন আর ক্লোরিন নিয়ে আসছি, মানে ধরে নাও বোঝার খাতিরে আমি ধরে নিচ্ছি এদেরকে মনে করো যে একটা পাত্রে আমরা ঢাললাম, মানে একটা পাত্রে ঢেলে তারপর রিঅ্যাকশনটা করলাম, ঠিক আছে? তাহলে উৎপন্ন হইলে কি? উৎপন্ন হইলে মনে করো যে এই যে HCl। ভালো কথা, ঠিক আছে? মানে এটা জাস্ট আমরা ধরে নিছি মানে কেমনে কি হয়েছে। তার মানে এটা উৎপাদ, এরা বিক্রিয়ক, ঠিক আছে? তার মানে বিক্রিয়ক উপরে উপরে বিক্রিয়ক আর হচ্ছে উৎপাদ আমরা পাইছি। ভালো কথা। এখন এটাকে আমরা জাস্ট বোঝার খাতিরে কি করলাম? বোঝার খাতিরে এটাকে পরিমাণ, মানে পরিমাণটা ধরে নিলাম যে হাইড্রোজেন নিছিলাম 5 গ্রাম আর ক্লোরিন নিছিলাম 35.5 গ্রাম, এদেরকে একত্রে মিশিয়ে মনে করো যে আমরা HCl পাইছি, ঠিক আছে? জাস্ট বোঝার খাতিরে সহজভাবে মানে আমি একটা এক্সাম্পল বা ধরে নেওয়া, ঠিক আছে? ওকে। তো এখন খেয়াল করো উপরে এই যে হাইড্রোজেন আছে, এ আছে কয় মোল? কিছু নাই, মানে এটার আগে 1 আছে। কিছু নাই মানে কি আছে? 1 আছে, ঠিক আছে? তার মানে এইটা 1 মোল আর এখানে কিছু নাই মানে 1 আছে, এটা 1 মোল, ঠিক আছে? তাহলে এখন আমরা জানি 1 মোল ক্লোরিন সমান সমান কত গ্রাম ক্লোরিন পরমাণু? আমরা সবাই জানি, আগের ক্লাস যারা করেছি আমরা এটা একদম ইজিলি পারার কথা। হ্যাঁ আমরা সবাই পারি আলহামদুলিল্লাহ। সেটা হচ্ছে 35.5 গ্রাম, 35.5 গ্রাম। ওকে 35 আমি একটু ছোট করে লিখতেছি, 35.5 গ্রাম। আচ্ছা ভালো কথা। এবং আমি যদি বলি যে তাহলে এখানে 1 মোল ক্লোরিনের অনুরূপ তো 1 মোল হাইড্রোজেনও আছে, তাহলে আমরা তো আগের ক্লাস থেকেই আমরা জানি যে 1 মোল হাইড্রোজেন সমান সমান কত গ্রাম হাইড্রোজেন পরমাণু? 1 গ্রাম হাইড্রোজেন পরমাণু। তো আমি লিখলাম 1 গ্রাম হাইড্রোজেন পরমাণু। ভালো কথা। তো এখন খেয়াল করো, সেটা হচ্ছে আমাকে ডিল করতে হবে বিক্রিয়ক নিয়ে। উৎপাদে কি উৎপন্ন হচ্ছে সেটা কনসার্ন না। লিমিটিং বিক্রিয়ক হিসাব করার বেলায় উৎপাদে কি উৎপন্ন হচ্ছে সেটা আমাদের দেখার বিষয় না, আমাদের দেখার বিষয় হচ্ছে বিক্রিয়ককে নিয়ে, ঠিক আছে? এই যে দেখো রাসায়নিক বিক্রিয়া যে বিক্রিয়ক বিক্রিয়া করে আগেই শেষ হয়ে যায় তাকে লিমিটিং বিক্রিয়ক বলে। ভালো কথা। তো তাহলে অবশ্যই আমাদেরকে বিক্রিয়ক নিয়ে ডিল করতে হইতেছে। তাহলে এখন খেয়াল করো এখানে 1 মোল ক্লোরিন বিক্রিয়া করছে 1 মোল হাইড্রোজেনের সাথে। আমরা যে বিক্রিয়াটা মানে বোঝার খাতিরে সমতা ছাড়াই সহজে ধরে নিছি আর কি, ঠিক আছে? যাতে আমরা সহজে বুঝতে পারি। তাহলে খেয়াল করো 1 মোল ক্লোরিন বিক্রিয়া করতেছে 1 মোল হাইড্রোজেনের সাথে। ভালো কথা। তাহলে 1 মোল ক্লোরিন 1 মোল হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে 1 মোল HCl উৎপন্ন করছে। ভালো কথা। তো এখন কথা হচ্ছে 1 মোল ক্লোরিন 1 মোল হাইড্রোজেনের সাথে যদি বিক্রিয়া করে থাকে তাহলে 1 মোল ক্লোরিন ব্যবহার হয়েছে। 1 মোল ক্লোরিন যদি ব্যবহার হয় তার মানে কতটুকু ক্লোরিন ব্যবহার হয়েছে? 35.5 গ্রাম ক্লোরিন বিক্রিয়া করছে কার সাথে? বিক্রিয়া করছে 1 মোল হাইড্রোজেনের সাথে। তাহলে তার মানে 1 মোল ক্লোরিন বিক্রিয়া করছে 1 মোল হাইড্রোজেনের সাথে। তাহলে 1 মোল হাইড্রোজেন সমান সমান 1 গ্রাম হাইড্রোজেন। আচ্ছা ভালো কথা। তাহলে এখন খেয়াল করো তার মানে ক্লোরিন ব্যবহার হয়েছে 35.5 গ্রাম আর হাইড্রোজেন ব্যবহার হয়েছে হচ্ছে 1 গ্রাম। তাহলে এই বিক্রিয়া থেকে আমরা সহজেই বুঝতে পারি যে আমরা নিছিলাম কয় গ্রাম হাইড্রোজেন? আমরা নিছিলাম কয় গ্রাম হাইড্রোজেন? আমরা নিছিলাম হচ্ছে 5 গ্রাম হাইড্রোজেন। আমরা নিছিলাম 5 গ্রাম। আর ব্যবহার হয়েছে কয় গ্রাম? ব্যবহার হয়েছে দেখলাম যে ব্যবহার হয়েছে 1 গ্রাম। তাহলে অবশিষ্ট রয়েছে কয় গ্রাম হাইড্রোজেন? অবশিষ্ট রয়েছে 5 গ্রাম নিছিলাম মাইনাস যেটা ব্যবহার হয়েছে, অর্থাৎ 1 গ্রাম ব্যবহার হয়েছে, 1 গ্রাম হাইড্রোজেন। দ্যাট মিনস 4 গ্রাম হাইড্রোজেন কি আছে? 4 গ্রাম হাইড্রোজেন অবশিষ্ট আছে, ঠিক আছে? এখানে 4 গ্রাম, এই যে এদেরকে যে একত্র করলাম আমরা যে 5 গ্রাম হাইড্রোজেন নিছিলাম, তাহলে এখন কয় গ্রাম হাইড্রোজেন অবশিষ্ট আছে? 4 গ্রাম হাইড্রোজেন অবশিষ্ট আছে। অন্যদিকে এই যে ক্লোরিন বেচারা আছে এ তো 35.5 গ্রামই ব্যবহার হয়ে গেছে, এ তো আর কোনো অবশিষ্ট নাই। তাহলে দেখো 35.5 গ্রাম 35.5 গ্রাম ক্লোরিনই ব্যবহার হয়েছে। আর আমরা পাত্রে নিছিলামও
আর আমরা বিক্রিয়ক হিসাবে যে পাত্রটা নিছিলাম সেই পাত্রে ক্লোরিনের যে পাত্রটা ছিল সেখানে ক্লোরিনকে নিছিলাম আমরা 35.5 গ্রাম, অর্থাৎ যতটুকু আমরা পাত্রে নমুনা হিসাবে নিছিলাম বিক্রিয়ক হিসাবে ক্লোরিনের ঠিক ততটুকুই ব্যবহার হয়ে গেছে, কোনো অবশিষ্ট নাই। ঠিক আছে, তার মানে ক্লোরিন আগে বিক্রিয়া করে শেষ হয়ে গেছে আর হাইড্রোজেন বিক্রিয়া করে অবশিষ্ট আছে। তাহলে শেষ হয়ে গেল কে আগে? ক্লোরিন আগে শেষ হয়ে গেছে। তাহলে দেখো বিক্রিয়ক হিসাবে কে আগে শেষ হয়ে গেছে? বিক্রিয়ক হিসাবে আগে শেষ হয়ে গেছে আমাদের ক্লোরিন। তার মানে এখান থেকে আমরা বুঝতে পারি যে এই বিক্রিয়ায় ক্লোরিন হলো লিমিটিং বিক্রিয়ক। কেন লিমিটিং বিক্রিয়ক? কারণ এই বিক্রিয়া করে আগেই শেষ হয়ে গেছে। পক্ষান্তরে বা অন্যদিকে হাইড্রোজেন বিক্রিয়া করে অবশিষ্ট আছে, এই কারণে হাইড্রোজেন লিমিটিং বিক্রিয়ক নয়। কিন্তু ক্লোরিন যেহেতু বিক্রিয়া করে আগে শেষ হয়ে গেছে, বিক্রিয়ক হিসাবে বিক্রিয়া করে আগেই শেষ হয়ে গেছে, কাজেই ক্লোরিন হলো লিমিটিং বিক্রিয়ক। মানে আমরা একটা এক্সাম্পল দিলাম, আমি আশা রাখতেছি আমাদের সকলের লিমিটিং বিক্রিয়কের কনসেপ্টটা বা বেসিকটা ক্লিয়ার, আলহামদুলিল্লাহ। তাহলে ক্লোরিন হলো লিমিটিং বিক্রিয়ক। আচ্ছা, ভালো কথা, ঠিক আছে। তো এখন কথা হচ্ছে একটা নোট লিখতে হবে, খুবই গুরুত্বপূর্ণ একটা নোট আমি লিখে দিব, তোমরা অবশ্যই নোটটা লিখে নিবে। আমি বোর্ডটা মুছে নিচ্ছি। আচ্ছা, একটা নোট লিখে নিবে, সেটা হচ্ছে রাসায়নিক বিক্রিয়ায় তোমরা একটা নোট সবাই লিখে নেবে দ্রুত। সেটা হচ্ছে রাসায়নিক বিক্রিয়ায় কোন বিক্রিয়কটি লিমিটিং বিক্রিয়ক হবে, তা বিক্রিয়কের পরিমাণের উপর নির্ভর করে। আচ্ছা, এই লেখাটা তোমরা দ্রুত লিখে নিবে। এরপরই হচ্ছে আমি বোর্ডের কোশ্চেন তা সলভ করতে চলে যাব। বোর্ডে আসা যে সিকিউ গুলো আছে সেগুলো আগে প্র্যাকটিস করব, তারপর হচ্ছে বোর্ডে আসা যে এমসিকিউ গুলো আছে সেগুলো প্র্যাকটিস করব। এটা লিখে নাও, ঠিক আছে? আচ্ছা, আমি একবার ক্যামেরাটা দেখতেছি যে সবকিছু ক্লিয়ার ভাবে বোঝা যাচ্ছে কিনা। হ্যাঁ, সকল কিছু ক্লিয়ার ভাবে বোঝা যাচ্ছে, ঠিক আছে। তাহলে তোমরা এটা লিখে নাও। আচ্ছা, আমি আশা রাখতেছি যে তোমাদের এটা লেখা হয়ে গেছে। তো এখন বিষয় হচ্ছে যে এখানে বলছে যে রাসায়নিক বিক্রিয়ায় কোন বিক্রিয়কটি লিমিটিং বিক্রিয়ক হবে তা বিক্রিয়কের পরিমাণের উপর নির্ভর করে। অর্থাৎ আমি একটু আগে যে কথাটা বলেছিলাম যে বিক্রিয়কের পরিমাণটা নিয়েই আমাদের কনসার্ন, উৎপাদ নিয়ে না, সেই ব্যাপারটাই নোটে লেখা হয়েছে। অর্থাৎ লিমিটিং বিক্রিয়কের ম্যাথগুলো করার ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে কনসিডারেশন বা বিবেচনায় নিতে হবে কাকে? বিবেচনায় নিতে হবে হচ্ছে বিক্রিয়ককে। বিক্রিয়কের পরিমাণ দিয়ে আমরা সহজেই ক্যালকুলেশন করে এই টাইপের ম্যাথগুলো আমরা করতে পারবো, ঠিক আছে? তো এখন আমি এটা মুছে দিচ্ছি, আমরা এখন বোর্ডের কোশ্চেন সলভ করতে চলে যাব ইনশাআল্লাহ। ওকে, তো প্রথমে আমি যে সিকিউটা করতে যাচ্ছি সেটা হচ্ছে রাজশাহী বোর্ড 2022 সালে আসছিল, ঠিক আছে? রাজশাহী বোর্ড 2022 সাল। প্রথম যে সিকিউটা আমি করতে যাচ্ছি সেটা হচ্ছে রাজশাহী বোর্ড 2022 সালে আসছে। আমি সংক্ষেপে লিখলাম হচ্ছে RB 22, দ্যাট মিনস রাজশাহী বোর্ড 2022 সাল। আচ্ছা, তো প্রথম কোশ্চেনটাকে আমাকে বলছে স্ফুটনাঙ্ক কাকে বলে। তো আমরা তো সবাই স্ফুটনাঙ্ক কি সেটা জানি, খুব সহজ একটা কোশ্চেন, এটা 2 নম্বর চ্যাপ্টারে ছিল স্ফুটনাঙ্ক। সেটা হচ্ছে স্বাভাবিক চাপে যে তাপমাত্রায়, সবাই দ্রুত লিখবে, আমি বুঝাই দিচ্ছি, সমস্যা নেই। স্বাভাবিক চাপে যে তাপমাত্রায়, ঠিক আছে,
কোন তরল পদার্থ বাষ্পে পরিণত হয় তাকে ওই পদার্থের স্ফুটনাঙ্ক বলে। তাকে ওই পদার্থের স্ফুটনাঙ্ক বলে। আসলে এটা আসলে অনেক সহজ একটা কোশ্চেন জ্ঞানমূলক হিসেবে। তো দেখো আসলে স্ফুটনাঙ্ক বলতে কি বোঝায়, বলছে যে স্বাভাবিক চাপ। এখন কথা হচ্ছে স্বাভাবিক চাপ বলতে বোঝায় হচ্ছে 1 atm, দ্যাট মিনস 1 অ্যাটমসফিয়ারিক প্রেসার, অর্থাৎ 1 বায়ুমণ্ডলীয় চাপ। এটা হচ্ছে স্বাভাবিক চাপ। এখন এই স্বাভাবিক চাপে আমরা সাধারণত পরিবেশে যে টেম্পারেচারটা করি ওইটাই ফিল করি, এটাই হচ্ছে যে 1 atm ধরা হয়, ঠিক আছে। তো কথা হচ্ছে এই স্বাভাবিক চাপে অর্থাৎ 1 atm চাপে, হ্যাঁ ওই 1 atm লেখার দরকার নেই, লিখবে যে স্বাভাবিক চাপে। তো স্বাভাবিক চাপ কি জিনিস সেটা আমি বললাম। যেই তাপমাত্রায়, মানে একটা তাপমাত্রাকে বুঝাইছে, একটা নির্দিষ্ট তাপমাত্রাকে বুঝাইছে, যেই তাপমাত্রায় কোন তরল পদার্থ বাষ্পে পরিণত হয়, তাকে ওই পদার্থের স্ফুটনাঙ্ক বলে। সাপোজ একটা তরল, এই যে এখানে বলছে কি তরল পদার্থ, এখানে আমাদেরকে বলছে তরল পদার্থ। এখন তরল পদার্থ হিসেবে আমরা ধরলাম কাকে? তরল পদার্থ হিসেবে আমরা ধরলাম ধরো পানি। এখন ধরো স্বাভাবিক চাপ আছে, মানে পরিবেশের যে তাপমাত্রা 1 atm আছে, এখন আমরা পানি নিলাম। এখন বলছে কি এই পানিটা যেই তাপমাত্রায় বাষ্পে পরিণত হবে। এখন ওই তাপমাত্রাটা কত আমাদের সবার জানা, সেটা হচ্ছে পানি বা এটা তরল। এই তরলটা কোন তাপমাত্রায় হচ্ছে বাষ্পে পরিণত হয় আমরা সবাই জানি 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। কাজেই পানির স্ফুটনাঙ্ক হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস হবে, ঠিক আছে। অর্থাৎ স্ফুটনাঙ্ক ব্যাপারটা আমরা বোঝা ক্লিয়ার, আলহামদুলিল্লাহ। তো পরের কোশ্চেনে আমি যাচ্ছি। আচ্ছা, পরে যে কোশ্চেনটা আমাদের বলছে সেটা হচ্ছে সবাই দ্রুত লিখবে। ওরা বলছে যে 11, নিচে 11 উপরে 23, তারপর হচ্ছে একটা আয়ন দিছে, সেটা হচ্ছে সোডিয়াম প্লাস আয়ন। ওরা বলছে যে বলতে কি বোঝায় ব্যাখ্যা করো, বলতে কি বোঝায়। আচ্ছা, তো এটা খুবই সহজ, অনেক সহজ। তো এটা আমরা সলিউশন করি। এটা তো আমরা যখন 3 নাম্বার চ্যাপ্টার যখন পড়ছি, এগুলো আমি একদম ক্রিস্টাল ক্লিয়ার করে বুঝাইছিলাম, আলহামদুলিল্লাহ। তো দেখো আমি বলেছিলাম আগে যে লেকচার, এজন্যই বলেছি যে তোমরা যদি কেউ আগের লেকচারগুলো না করে আসো, অবশ্যই আগের লেকচারগুলো করে তারপর এই লেকচার করতে আসবে, ঠিক আছে। তাহলে দেখবে যে এইভাবে সিরিয়াল অনুসারে ক্লাস করলে দেখবে তুমি সবই বুঝবে এবং তুমি পারবে ইনশাআল্লাহ। তো দেখো আমরা সবাই জানি যে নিচের এটা কি, নিচের এটা হচ্ছে প্রোটন সংখ্যা, যেটাকে আমরা জেড লিখছিলাম 3rd চ্যাপ্টারে। তাহলে আমরা এখন বলতে পারি যে বলতে বোঝায় যে 23 11 সোডিয়াম প্লাস বলতে বোঝায় এক নাম্বার হচ্ছে যে এখানে প্রোটন সংখ্যা কত, প্রোটন সংখ্যা আমরা জানি কি নিচের এটাই হচ্ছে প্রোটন সংখ্যা, আর প্রোটন সংখ্যা মানেই হচ্ছে পারমাণবিক সংখ্যা। কাজে এটাকে আমরা বলতে পারি যে প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা হচ্ছে 11, পারমাণবিক সংখ্যা 11। তারপর 2 নাম্বার আমরা বলতে পারি যে এখানে এই যে উপরে যেটা সেটা হচ্ছে ভর সংখ্যা। ভর সংখ্যা কত? ভর সংখ্যা দেওয়াই তো আছে 23, ভর সংখ্যা 23। আচ্ছা, 3 নাম্বার নিউট্রন সংখ্যা কেমনে বের করে? আমরা জানি যে ভর সংখ্যা ইকুয়ালস টু প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা। তাহলে অতএব এখান থেকে বলা যায় যে নিউট্রন সংখ্যা ইকুয়ালস টু ভর সংখ্যা মাইনাস প্রোটন সংখ্যা, ঠিক আছে। অর্থাৎ নিউট্রন সংখ্যা হলো ইকুয়ালস টু ভর সংখ্যা কত 23 মাইনাস প্রোটন সংখ্যা কত 11, দ্যাট মিন্স 12 হলো নিউট্রন সংখ্যা, ব্যাস। 4 নাম্বার এখানে একটু বোঝার বিষয় আছে, ইলেকট্রন সংখ্যা। সেটা হচ্ছে আমরা সবাই এই কনসেপ্টটা বা বেসিকটা ক্লিয়ার আছে যে কোন একটা পরমাণুতে যেই কয়টা প্রোটন থাকে ঠিক সেই কয়টাই ইলেকট্রন থাকে, ঠিক আছে। তাহলে দেখো পারমাণবিক সংখ্যা আছে 11 বা প্রোটন সংখ্যা 11, তার মানে ইলেকট্রন সংখ্যাও 11। কিন্তু এখানে একটা কথা কি, এখানে একটা প্লাস আছে, দ্যাট মিন্স প্লাস মানে কি ধনাত্মক আয়ন বা ক্যাটায়ন, ঠিক আছে। অর্থাৎ
ধনাত্মক আয়ন হয়েছে। ধনাত্মক আয়ন কখন হয়? যখন ইলেকট্রন ত্যাগ করে, অর্থাৎ একটা ইলেকট্রন ত্যাগ করছে। তাহলে ইলেকট্রন সংখ্যা কত হবে? ইলেকট্রন সংখ্যা হবে 11 মাইনাস 1। তাহলে ইলেকট্রন সংখ্যা কত হবে? ইলেকট্রন সংখ্যা হবে 11 মাইনাস 1, দ্যাট মিনস কত? 10। আচ্ছা, তো পরে কোশ্চেন। আচ্ছা, এখানে হ্যাঁ ঠিক আছে, সব কোশ্চেন আমরা লেখা কমপ্লিট। আর লাস্ট একটা জিনিস তোমরা দিয়ে দিতে পারো যে আয়নটি একটি ধনাত্মক আয়ন, ব্যাস। এই পাঁচটা তথ্য যখন তুমি দিবে, যেটা আমরা একদম টু দ্য পয়েন্ট অ্যাকুরেটলি দিলাম, এরকম ভাবে দিলে তুমি বোর্ডে একদম ফুল মার্কস, অর্থাৎ 2 নম্বরের কোশ্চেনটা ছিল 2 এ 2 পেয়ে যাবে ইনশাআল্লাহ। তো এখন আমরা এখানে বলতে পারি কি, যে আয়নটি একটি ধনাত্মক আয়ন। ধনাত্মক আয়ন। আচ্ছা, তো তোমরা এতটুকু লিখে নাও। আমি একবার ক্যামেরাটা চেক করতেছি যে সকল কিছু ঠিক আছে কিনা। হ্যাঁ, সকল কিছু ঠিক আছে, লেখা বোঝা যাচ্ছে, ঠিক আছে, ওকে। তো এখন আমি আশা করতেছি যে তোমাদের সকলের লেখা কমপ্লিট। আমি তাহলে পরে কোশ্চেনে চলে যাব। তো ওরা আমাকে গ নাম্বার যে কোশ্চেনটা দিছে, সেখানে একটা অ্যাসিড দ্রবণ দেওয়া আছে, ঠিক আছে? সেখানে একটা অ্যাসিড দ্রবণ দেওয়া আছে। অ্যাসিডটা হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড বা HCl, ঠিক আছে? বলছে যে এই অ্যাসিড দ্রবণটির মোলারিটি নির্ণয় করো। তো আমি কোশ্চেনটা তোমরা যেন সকলে বুঝতে পারো, এই জন্য আমি কোশ্চেনটা লিখে তারপর সলিউশন করে দিচ্ছি, ঠিক আছে? তো অ্যাসিড দ্রবণটা কিরকম দেওয়া আছে, ওরা একটা পাত্র রাখছে, তো আমি সিম্পলি একটা পাত্র এঁকে দেখা দিলাম। মনে করি একটা পাত্র, এখানে ধরো অ্যাসিড দ্রবণ আছে, দিস হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড, হ্যাঁ? পরিমাণ দেওয়া আছে বা ওয়েট দেওয়া আছে 7.3 গ্রাম HCl বা হাইড্রোক্লোরিক অ্যাসিড। আর হচ্ছে এইটার আয়তন বা ভলিউম দেওয়া আছে। আয়তন দেওয়া আছে 200 ml। 200 ml, এটা হচ্ছে আয়তন, ঠিক আছে? এখন আমাকে ওরা কোশ্চেনে বলছে যে উদ্দীপকের, এটা হলো আমাদের কোশ্চেন, উদ্দীপকের অ্যাসিড দ্রবণটির মোলারিটি নির্ণয় করো। মোলারিটি নির্ণয় করো। আচ্ছা, উদ্দীপকের অ্যাসিড দ্রবণটির মোলারিটি নির্ণয় করো, ঠিক আছে? তো এখন বিষয় হচ্ছে, আমরা গত ক্লাসে মোলারিটি, আমরা জানি কি যে ঘনমাত্রা প্রকাশের একটা একক হচ্ছে মোলারিটি। তো মোলারিটির হচ্ছে একক কি, মানে ঘনমাত্রা প্রকাশের একটা মাধ্যম হচ্ছে মোলারিটি। তো এই মোলারিটির একক হচ্ছে মোল পার লিটার বা ক্যাপিটাল M বা মোলার হিসেবে হচ্ছে যে এটাকে প্রকাশ করা যায়। তো এখন প্রশ্ন হলো যে মোলারিটি বের করার আমরা গত ক্লাসে 2টা সূত্র শিখছিলাম। তো 2টা সূত্রের মধ্যে আমি বলেছিলাম যে একটা সূত্র বেশি ব্যবহার হয় এবং ম্যাক্সিমাম প্রায় আমি অবজার্ভ করে দেখেছি প্লাস 80 to 90% কেসই হচ্ছে, আমি যেই সূত্রটার উপরে 3 স্টার দিয়ে দিয়েছিলাম, মানে বলছিলাম যে এই সূত্রটাই মেজরিটি টাইম আসে, ওইটাই আমি দেখছি যে বোর্ড কোশ্চেনে 80 to 90% কেসে ওই মানে ওই সূত্রটারই প্রয়োগ হয়। কারণ কি, ওই সূত্রটাতে আমি এটা প্রমাণ করেও দেখাইছিলাম কিভাবে আসলে সূত্রগুলো আসে। তো এখন কথা হচ্ছে, আমি বলে দিয়েছিলাম যে সেকেন্ড যে সূত্রটা ছিল ওইটা বেশি ইম্পর্টেন্ট, কারণ ওইটা বেশি আসে। আর আমি অবজার্ভ করেও দেখেছি যে বোর্ড কোশ্চেনে 80 to 90% কেসিসে যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে এই ml দিয়েই আসে, এবং ওই যে সূত্রটার উপরে স্টার দিয়ে দিয়েছিলাম এবং বলেছিলাম যে এটা বেশি আসে, ওইটাই মেজরিটি টাইম ওই প্রবলেমটাই দিয়ে দেয়, ঠিক আছে? মানে ওই ml দিয়ে দেখা যাচ্ছে ওই টাইপের প্রবলেমই দিয়ে দেয়, ঠিক আছে? তো এখন বিষয় হচ্ছে, তো আমাদের কিন্তু ml দিয়েই আসছে। দেখো যে ভলিউমটা আছে এটা কিন্তু ml ই আছে। খুবই কেয়ারফুল, কনসিয়াস থাকতে হবে, কারণ ম্যাথ আমাদের একুরেট করা লাগবে। প্রত্যেকটা ম্যাথ আমাদের বোর্ড পরীক্ষা বা এসএসসি পরীক্ষা একুরেট করা লাগবে ইনশাআল্লাহ। তো দেখো এখানে ml দিয়ে প্রবলেমটা আছে, প্রবলেমটা কিন্তু লিটারে আসে নাই, লিটারে আসলে অন্য সূত্র হইতো, ঠিক আছে? আসছে হলো ml দিয়া। আর এই ml এর সূত্রটাই আমি বলছিলাম যে ml দিয়ে আসলে যে সূত্রটা হবে ওইটাই আমি ইম্পর্টেন্ট দিয়ে দিছিলাম, এবং ওটাই কিন্তু আসছে, ঠিক আছে? ওকে, দেখো, এবং সামনেও তোমরা দেখবা যে এইটা দিয়েই হচ্ছে যে প্রবলেমগুলো আমি পরবর্তীতেও প্র্যাকটিস করবো, ওখানেও দেখবা যে এই টাইপ দিয়েই হচ্ছে যে আসে, ঠিক আছে? তারপর অবশ্যই তোমরা প্রথম যে সূত্রটা মানে দেখাইছিলাম
সিম্পল একটা সূত্র, যেটা লিটারে আসলে মানে লিটারে আসলে কোনটা হয় সেটাও অবশ্যই তোমরা মনে রাখবে। আর সেটা কিভাবে আসে সেটা তো প্রমাণ করে আমি দেখিয়েছিলাম আগের ক্লাসে। হ্যাঁ আলহামদুলিল্লাহ। তো দেখো আমি চলে আসতেছি প্রবলেমে। তো এখন আমি একটা সলিউশন করব। তো এখন খেয়াল করো, ওয়েট দেওয়া আছে, আমরা ডান দিকে লিখি যে এখানে, অথবা দেওয়া আছে লিখতে পারো, দেওয়া আছে, এটা কি লিখলাম, দেওয়া আছে ডব্লিউ, হ্যাঁ ওয়েট বা ভর বা ডব্লিউ কত 7.3 গ্রাম। তারপর দেওয়া আছে কি, দেওয়া আছে হচ্ছে আয়তন বা ভলিউম, যেটাকে বলা হয় ভি। ভি এর মান হচ্ছে 200 ml। তারপর আমরা কিন্তু এম জানি। এম কি? এম হচ্ছে আণবিক ভর। এম কি? আণবিক ভর। কার আণবিক ভর? HCl এর আণবিক ভর বা হাইড্রোক্লোরিক অ্যাসিডের আণবিক ভর। সেটা কত দেখো, হাইড্রোজেনের হচ্ছে 1 প্লাস ক্লোরিনের কত 35.5। ঠিক আছে, তো অতএব কত আণবিক ভরটা কত? আণবিক ভর হচ্ছে 36.5। ঠিক আছে, তো এটাকে প্রকাশ করে কি দিয়ে? AMU বা অ্যাটমিক মাস ইউনিট, বা এইভাবে রেখে দিতে পারো, সমস্যা নাই। তো এখন আমাকে ওরা চাইছে কি? ওরা আমাকে চাইছে মোলারিটি। মোলারিটিকে আমরা সাধারণত কি দ্বারা লিখি? সাধারণত আমরা মোলারিটিকে এস দ্বারা লিখি। সাধারণত আমরা মোলারিটিকে এস দ্বারা লিখি, এস ইকুয়ালস টু হোয়াট। ঠিক আছে, তো এখন কথা হচ্ছে এখানে আমরা তো ইজিলি জানি যে জানা আছে বা আমরা জানি, যাই বলো একই কথা। এস ইকুয়ালস টু, যখন আমি বলছিলাম কি, যখন খুবই কেয়ারফুল, বি কেয়ারফুল, যখন আয়তনটা এমএল এ থাকবে, যখন আয়তনটা এমএল এ দেওয়া থাকবে তখন এক সূত্র, যখন আয়তনটা এমএল এ দেওয়া থাকবে তখন এক সূত্র, আর যখন আয়তনটা লিটারে দেওয়া থাকবে তখন আরেক সূত্র। আর আমি বলছিলাম কি যে মেজরিটি কেসে মানে বেশিরভাগ ক্ষেত্রেই এই এমএল দ্বারা যে সূত্রটা ওইটাই আসে। তো আমরা দেখতেছি যে এমএল এ দেওয়া আছে, ভালো কথা। তো এমএল এ দেওয়া থাকলে আমি তো সহজেই বলছিলাম যে ওই সূত্রটা আমি খুব সহজেই মনে রাখতাম, সেটা হচ্ছে S equals to W হাজার বাই MB। মানে W হাজার বলতে আমি সহজে মনে রাখতাম যে S equals to W হাজার বাই MB। তো W হাজার মানে হচ্ছে W ইন্টু হাজার বা 1000, W ইন্টু 1000 ডিভাইডেড বাই MV। তো আমি সূত্রটা লিখতেছি W ইন্টু 1000, W ইন্টু হাজার। তো আমি এটাকে এইভাবে বলতাম যে S equals to W হাজার বাই MV, MV। আচ্ছা, অর্থাৎ W ইন্টু 1000 বা 1000 ডিভাইডেড বাই MV। তো W কত দেওয়া আছে? 7.3 ইন্টু 1000 ডিভাইডেড বাই এম এর মান কত? 36.5। এর মতো সহজ ম্যাথ পৃথিবীতে নাই। তো আর ভি এর মান কত? 200। এখন আমরা সলভ করলেই এস এর মানটা পেয়ে যাব যে কত মোলার। চলো আমরা হিসাব করি। 7.3 ইন্টু 1000 ডিভাইডেড বাই 36.5 ইন্টু 200, 1 মোলার ইকুয়ালস টু 1 মোল পার লিটার, বা এটাকে ক্যাপিটাল এম দ্বারাও প্রকাশ করা হয়, যেটাকে বলা হচ্ছে মোলার, অর্থাৎ 1 মোলার। আর 1 মোলার আমরা জানি যে কোনো দ্রবণের ঘনমাত্রা যদি 1 মোলার হয় তাহলে তাকে কি বলে? তাহলে তাকে মোলার দ্রবণ বলে। ঠিক আছে, অর্থাৎ এটার ঘনমাত্রা বা মোলার মানে ঘনমাত্রা মোলারিটিতে প্রকাশ করলে হয় হচ্ছে 1 মোলার। এটাকে মোলার দ্রবণ বলে। অনেক সময় জ্ঞানমূলকে দিয়ে দেয়, অর্থাৎ যে দ্রবণের ঘনমাত্রা 1 মোলার তাকে মোলার দ্রবণ বলে, আর যে দ্রবণের ঘনমাত্রা 0.5 মোলার তাকে সেমি মোলার দ্রবণ বলে। আমি আগের ক্লাসে বলে দিয়েছি, আরো একবার বললাম। আর যে দ্রবণের ঘনমাত্রা 0.1 মোলার তাকে ডেসিমোলার দ্রবণ বলে। ঠিক আছে, এগুলো হলো প্রমাণ দ্রবণ। তো তোমরা একবার বইটা রিডিং করবে এমসিকিউ সলভের আগে। ঠিক আছে, তো এখন কথা হলো আমি ঘ নাম্বার কোশ্চেনে চলে যাচ্ছি। দেখো ঘ নাম্বার কোশ্চেনে যেটা বলছে, ইন্টারেস্টিং একটা কোশ্চেন। দেখো ওই যে পাত্রটা দিয়েছিলাম, হাইড্রোক্লোরিক অ্যাসিড কত গ্রাম ছিল? 7.3 গ্রাম। 7.3 গ্রাম HCl, আর আয়তন ছিল কত? আয়তন ছিল হচ্ছে 200 ml। অপরদিকে আর হাইড্রোক্লোরিক অ্যাসিড এটা তো একটা অ্যাসিড দ্রবণ। ঠিক আছে, অপরদিকে একটা ক্ষার দ্রবণ ওরা আমাকে দিয়ে দিয়েছে। ক্ষার দ্রবণটা কত দেখো, ক্ষার দ্রবণটা হচ্ছে 8 গ্রাম। আর ক্ষার দ্রবণটা হচ্ছে কিসের ক্ষার দ্রবণ? সোডিয়াম হাইড্রোক্সাইডের ক্ষার দ্রবণ। এটা আছে হচ্ছে 8 গ্রাম, 8 গ্রাম। আর আয়তনটা আছে হচ্ছে 100 ml। প্রশ্ন করছে আমাকে যে দ্রবণ দ্বয়কে একত্রিত করলে, দ্রুত লিখবে, দ্রবণ দ্বয়কে একত্রিত করলে
দ্রবণ দ্বয়কে একত্রিত করলে কোনো লিমিটিং বিক্রিয়ক পাওয়া যায় কি? কোনো লিমিটিং বিক্রিয়ক পাওয়া যায় কি? গাণিতিক যুক্তি দাও। গাণিতিক যুক্তি দাও, দ্রুত লিখবে। আচ্ছা, তো এখন খেয়াল করো, সেটা হচ্ছে প্রথমে এই জাতীয় প্রবলেম, লিমিটিং বিক্রিয়ক এর প্রবলেম সলভ করার ক্ষেত্রে প্রথমে আমাদেরকে বিক্রিয়াটা সমাধান মানে বিক্রিয়াটা করা লাগে, মানে বিক্রিয়াটা কমপ্লিট করা লাগে। ঠিক আছে, তো আমরা বিক্রিয়াটা কমপ্লিট করি, চলো সলিউশন করি। তো ফার্স্টে বিক্রিয়া কমপ্লিট করি। আমরা এখানে দেখতে পাচ্ছি একটা অ্যাসিড দ্রবণ আছে, হাইড্রোক্লোরিক অ্যাসিডের, হাইড্রোক্লোরিক অ্যাসিড প্লাস একটা ক্ষার দ্রবণ আছে। সেটা কিসের? সেটা হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইডের। অর্থাৎ অ্যাসিড আর ক্ষারের বিক্রিয়া উৎপন্ন হবে কি? সোডিয়াম ক্লোরাইড প্লাস H2O, পানি। তাহলে এটা কি বিক্রিয়া? যারা পঞ্চম অধ্যায় পড়ছো একদম দেখা মাত্র পারার কথা, এটা একটা প্রশমন বিক্রিয়া। কেন প্রশমন বিক্রিয়া? দেখো, অ্যাসিড বিক্রিয়া করছে ক্ষারের সাথে, উৎপন্ন হয়েছে সল্ট প্লাস পানি। এটা একটা প্রশমন বিক্রিয়া। যারা 5 নম্বর চ্যাপ্টার আমরা পড়ে আসছি, সেটা যারা আমরা 5 নম্বর চ্যাপ্টার পড়ে আসছি, আমরা খুব সহজে এই ব্যাপারটা জানি। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। তো এখন খেয়াল করো, আমি একটা কথা বলছিলাম যে লিমিটিং বিক্রিয়ক বাইর করার ক্ষেত্রে অলওয়েজ আমাদের কনসার্ন বা আমাদের বিবেচনায় নিতে হবে, আমাদের কনসিডার করতে হবে যে ব্যাপারটা, সেটা হচ্ছে অলওয়েজ দ্রবের ভর বা দ্রবের পরিমাণ। সেটা কিন্তু আমি নোট আকারে লিখে দিয়েছিলাম। ঠিক আছে, তাহলে দেখো হাইড্রোক্লোরিক অ্যাসিড, তো এইটার ভর কি পরিমাণ? তার আগে খেয়াল করো এটা কয় মোল আছে? কিছু নাই মানে 1 মোল আছে। কিছু নাই মানে কি আছে? কিছু নাই মানে আছে 1 মোল আছে। কিছু নাই মানে কি আছে? কিছু নাই মানে 1 মোল আছে। আবার এখানে কিছু নাই মানে কি আছে? 1 মোল আছে। তার মানে 1 মোল হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে 1 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করছে। ভালো কথা, উৎপন্ন হয়েছে 1 মোল সোডিয়াম ক্লোরাইড, উৎপন্ন হয়েছে 1 মোল পানি। আচ্ছা, ওটা দেখার বিষয় না। তো এখন কথা হচ্ছে, তাহলে এই যে HCl 1 মোলের সাথেই করছে, তাহলে আমরা জানি যে 1 মোল হাইড্রোক্লোরিক অ্যাসিড সমান সমান মানে কি পরিমাণ ওয়েট, সেটা তো আমরা খুব সহজেই জানি, 36.5 গ্রাম। কেমনে 36.5 গ্রাম? হাইড্রোজেনের 1 প্লাস ক্লোরিনের 35.5 গ্রাম। আচ্ছা, এখানে গ্রামটা আণবিক ভরের ক্ষেত্রে লেখাটাই হয় না, ঠিক হয় না। আচ্ছা, এখানে আমরা বলতে পারি 36.5, ভালো কথা। আবার সোডিয়াম হাইড্রোক্সাইড আছে 1 মোল, তাই সোডিয়াম হাইড্রোক্সাইডের 1 মোল সমান সমান কত আমরা জানি পরিমাণ? 40। তো 40 কিভাবে হইলো? সোডিয়ামের, আমরা সবাই জানি সোডিয়ামের কত 23 প্লাস অক্সিজেনের কত, অক্সিজেন আছে একটা অক্সিজেনের 16 পারমাণবিক ভর প্লাস একটা হাইড্রোজেনের পারমাণবিক ভর কত 1। ঠিক আছে, তো এই টোটালটা মিলেই তো একটা গঠন করছে আণবিক ভর। তাহলে আণবিক ভর কত হইলো সোডিয়াম হাইড্রোক্সাইডের? 17 আর 23 কত 40। তো আশা রাখতেছি যে কিভাবে আসছে এটা তোমরা বুঝতে পারছো। তো এখন যে বিষয়টা ঘটতেছে, এই টাইপের ম্যাথ করার ক্ষেত্রে ছোট্ট একটা টেকনিক আছে, মানে যেটা বড় ওইটা মনে করো বামে রাখবা, বামে রেখে দেখবা যে বামে রেখে কি করবা, ওইটার বামে রেখে ঐকিক নিয়ম করবা। ঐকিক নিয়ম করেই তুমি দেখতে পাবা যে কার সাথে কে কতটুকু বিক্রিয়া করে, কে কতটুকু খরচ হয়েছে। ঠিক আছে, তো এইভাবে করাটাই বেটার। তো চলো আমরা দেখি। তো দেখো 40 গ্রাম। আচ্ছা, আমি ব্ল্যাক কালি ইউজ করি, ব্ল্যাক কালারটা ইউজ করতেছি। হ্যাঁ, খেয়াল করো 40 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে 36.5 গ্রাম হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে। ঠিক আছে, আচ্ছা, এখন কোশ্চেনে আমাকে দিছে সোডিয়াম হাইড্রোক্সাইড কতটুকু দিছে? সোডিয়াম হাইড্রোক্সাইড 8 গ্রাম দিছে। তাহলে এখন আমাদের 8 গ্রামের সাপেক্ষে বিক্রিয়া করে দেখতে হবে যে কে কতটুকু খরচ হয়েছে, ওইটার সাপেক্ষে আমরা লিমিটিং বিক্রিয়কটা বের করব। ঠিক আছে, তো দেখো, তাহলে আমরা এখান থেকে আমরা লিখতে পারি, অতএব এই যে দেখো কতটুকু সোডিয়াম হাইড্রোক্সাইড আছে 8 গ্রাম, অতএব 8 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড, ঐকিক নিয়ম করতেছি, বিক্রিয়া করে এই 8 ইন্টু, এটার নিয়ম কি ঐকিকটা করার? এই যে বামে যে 8 আছে, 8 এর সাথে 36.5 গুণ যায়। ঠিক আছে, মানে এক লাইন স্কিপ করে আমি হচ্ছে ম্যাথটা করতেছি আর কি। তো তোমরা যদি স্কিপ করে, যদি মনে করো যে স্কিপ করলে তোমাদের ভুল হবে, তাহলে তোমরা হচ্ছে যে ওই যে 1 গ্রামে কত
8 গ্রামে কত, ওইভাবে ঐকিক নিয়মটা করবে। ঠিক আছে, যদি মনে করো যে তোমার ভুল হওয়ার সম্ভাবনা আছে, ঠিক আছে, কারণ অলওয়েজ আমি আগেও বলেছি এখনো বলতেছি যে অলওয়েজ তোমার টার্গেট থাকবে ম্যাথ একুরেট করা। ঠিক আছে, কারণ তুমি তোমার এসএসসি পরীক্ষায় মানে পর্যাপ্ত সময় তুমি পাবে। ঠিক আছে, তোমরা প্রত্যেকেই এসএসসি পরীক্ষায় একটা ভালো অ্যামাউন্টের টাইম পাবে। ঠিক আছে, অতএব তোমাদের মেইন বিবেচনার বিষয় থাকবে হচ্ছে যে প্রত্যেকটা ম্যাথ যাতে একুরেট হয় ইনশাআল্লাহ। ওকে, তাহলে খেয়াল করো 8 × 36.5 ডিভাইডেড বাই এইটা নিচে চলে যাবে। এই যে 40 যেটা আছে এটা অলওয়েজ কি হয়, নিচে যায়। আচ্ছা, 40 গ্রাম HCl এর সাথে। আচ্ছা, তাহলে চলো এই ম্যাথটা আমরা করি, ক্যালকুলেশন করি। 8 × 36.5 ডিভাইডেড বাই 40 কত আসে? 7.3 গ্রাম HCl এর সাথে। এই প্রবলেমটা আসলে খুবই একটা মজার প্রবলেম। খেয়াল করো এখানে লিমিটিং বিক্রিয়ক কে, দেখি তোমরা কে কতটুকু বুঝছো ম্যাথটা। দেখো একটা জিনিস খেয়াল করো, 8 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড দেওয়া ছিল। তো আমরা আইডিয়াল বা আদর্শ বা স্ট্যান্ডার্ড যে বিক্রিয়া সেখান থেকে দেখছি যে 40 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করতেছে 36.5 গ্রাম HCl এর সাথে। অতএব আমরা ঐকিক করে দেখতেছি যে যেটা আমাদের দেওয়া আছে স্যাম্পলে যে 8 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড এটা কত গ্রাম HCl এর সাথে বিক্রিয়া করে সেটা এখন আমরা ঐকিক করে বের করব। তো ঐকিক করে বের করে দেখলাম যে বিক্রিয়া করে 7.3 গ্রাম HCl এর সাথে। দেখো এই নমুনাটাই কিন্তু আমাদের HCl এর পরিমাণ 7.3 গ্রামই দেওয়া আছে। তার মানে যতটুক সোডিয়াম হাইড্রোক্সাইড দেওয়া আছে, যেহেতু 1 মোল বিক্রিয়া করছে 1 মোলের সাথে, অর্থাৎ 40 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করছে 36.5 গ্রাম HCl এর সাথে। ঠিক আছে, তো ঐকিক করে আমরা বের করে দেখি যে 8 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে 8 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে 7.3 গ্রাম HCl এর সাথে। তার মানে যতটুকু আমাদের সোডিয়াম হাইড্রোক্সাইড দেওয়া আছে ঠিক যতটুকু আমাদের সোডিয়াম হাইড্রোক্সাইড দেওয়া আছে ওইটুকুর সাথে HCl আমরা যে পরিমাণ পাইছি ততটুকুই খরচ হয়ে যায়। অর্থাৎ দুইজনই আর কি যেই নমুনা দেওয়া আছে, যেই মানে এই দুইটা নমুনার যেই পরিমাণ দেওয়া আছে এরা প্রত্যেকেই যেইটুক দেওয়া আছে ঠিক ওইটুকুই খরচ হয়ে যায়। অর্থাৎ দুইজনই খরচ হয়ে শেষ হয়ে যায়। তার মানে কি লিমিটিং বিক্রিয়ক নাই। ওকে, যেইটুক দেওয়া আছে সোডিয়াম হাইড্রোক্সাইড যতটুকু দেওয়া আছে ততটুকুই খরচ হয়েছে, আবার HCl বা হাইড্রোক্লোরিক অ্যাসিড যতটুকু দেওয়া আছে ঠিক ততটুকুই খরচ হয়ে গেছে। ঠিক আছে, এই যে 7.3 গ্রাম 7.3 গ্রাম 8 গ্রাম 8 গ্রাম, অতএব সুতরাং লিমিটিং বিক্রিয়ক নাই। ঠিক আছে, ওকে, এটার আনসারটা হবে হচ্ছে হ্যাঁ, সুতরাং কি কোনো লিমিটিং বিক্রিয়ক পাওয়া যাবে না। ঠিক আছে, লাস্ট একটা এন্ডিং লাইন তোমরা ধরো এইভাবে দিয়ে দিবে যে সুতরাং যেহেতু দুইজনই লিখবে যে যেহেতু সোডিয়াম হাইড্রোক্সাইড এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড এরা দুইজনই বিক্রিয়া করে যতটুকু নমুনা দেওয়া আছে ঠিক ততটুকুই এরা দুইজনই আর কি ওই পরিমাণেই শেষ হয়ে গেছে। কাজেই হচ্ছে কোনো সুতরাং লিমিটিং বিক্রিয়ক পাওয়া যাবে না। লিমিটিং লাস্টে একটা এন্ডিং লাইন এভাবে দিয়ে দিবে ম্যাথটা একুরেটলি ম্যাথটা করার মাধ্যমে। লাস্টে একটা এন্ডিং লাইন এভাবে দিয়ে দিবে ইনশাআল্লাহ। তাহলেই হচ্ছে যে তোমরা বোর্ডে এই জাতীয় কোশ্চেনে একদম ফুল মার্কস তোমরা পেয়ে যাবে ইনশাআল্লাহ। ঠিক আছে, তো সুতরাং লিমিটিং বিক্রিয়ক পাওয়া যাবে না। ওকে, তো এখন আমি পরের যে প্রবলেমটা সেটাতে চলে যাচ্ছি। সেটা হচ্ছে সিলেট বোর্ড 2022 সালে আসছে প্রবলেমটা। আচ্ছা, তো আমি আশা রাখবো যে তোমরা সবাই লিখে নিয়েছো, আমি মুছে দিচ্ছি। আর আমি একবার চেক করে নিচ্ছি যে বোর্ড ক্লিয়ার ভাবে বোঝা যাচ্ছে কিনা। হ্যাঁ, সকল কিছু ক্লিয়ার ভাবে বোঝা যাচ্ছে। ঠিক আছে, তাহলে আমি বোর্ডটা মুছে দিচ্ছি। আমি আশা রাখতেছি তোমরা সবাই বুঝছো এবং লিখে নিছো। আচ্ছা, এই যে প্রবলেমটা এটা আসছে সিলেট বোর্ড 2022 সালে। হ্যাঁ, SB22 আমি শর্টে লিখছি, সিলেট বোর্ড 2022 আমি জাস্ট শর্টে লিখে দিছি SB22। আচ্ছা, প্রথম কোশ্চেনটা বলছে অলিফিন কাকে বলে। আচ্ছা, এটা তোমরা যারা জৈব যৌগ বা হচ্ছে জীবাশ্ম চ্যাপ্টারটা পড়ছো তারা তো এটা ভালো পারো, বাট যারা ভালো পারো না
দুশ্চিন্তা করা বা টেনশন করার কোনো কারণ নাই। আমি যখন জৈব যৌগ চ্যাপ্টারটা পড়াবো তখন এই জাতীয় টপিক, এই জাতীয় যত টপিকস আছে আমি একদম ক্রিস্টাল ক্লিয়ার করে দিব ইনশাআল্লাহ। ওকে, দেখো তোমার এখানে বলছে যে অলিফিন কাকে বলে। তো আগে লেখে না, আমি বুঝাচ্ছি, সমস্যা নেই। অলিফিন দেখো অ্যালকিনের নিম্নতর, অ্যালকিনের নিম্নতর সদস্যগুলো হ্যালোজেনের সাথে বিক্রিয়া করে তৈলাক্ত পদার্থ উৎপন্ন করে। তৈলাক্ত পদার্থ উৎপন্ন করে বলে একে করে বলে অ্যালকিনকে অলিফিন বলে। আগে লেখো, আমি বুঝিয়ে দিচ্ছি, কোনো সমস্যা নেই। এর মতো সহজ টপিকস আর পৃথিবীতে নাই। বলে অ্যালকিনকে অলিফিন বলা হয়। আচ্ছা, তো এখন বিষয়টা হচ্ছে, খেয়াল করো অ্যালকিনকে কেন অলিফিন বলে। দেখো অ্যালকিনের নিম্নতর সদস্য যারা আছে, অ্যাজ লাইক প্রোপিন, বিউটিন, এরা কি করে? এরা হচ্ছে হ্যালোজেন। হ্যালোজেন কারা? যারা ওই যে আমরা পড়ছিলাম 4 নম্বর চ্যাপ্টারে, খেয়াল আছে যে যারা সামুদ্রিক লবণ উৎপাদনকারী, অর্থাৎ গ্রুপ 17 এরা ওই যে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এরা কি? এরা হচ্ছে সামুদ্রিক লবণ উৎপন্নকারী, এই জন্য এদেরকে হ্যালোজেন বলে। অ্যাজ লাইক ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এদের সাথে অ্যালকিনের নিম্নতর সদস্য যারা আছে, যেমন প্রোপিন, বিউটিন, এরা বিক্রিয়া করে কি উৎপন্ন করে? এরা বিক্রিয়া করে তৈলাক্ত পদার্থ উৎপন্ন করে। এখন তৈলাক্ত পদার্থ যে উৎপন্ন করে অর্থাৎ দ্যাট মিনস অয়েল ফর্মিং। অয়েল মানে তৈল উৎপন্ন করে, যে তৈল হচ্ছে অয়েল ইংলিশে, আর উৎপন্ন করে মানে ফর্ম করে, জিনিসটাকে গঠন করে বা ফর্ম করে, অয়েল ফর্মিং। ওইখান থেকে অয়েল ফর্মিং থেকে আসছে হচ্ছে অলিফিন। আমি আশা রাখতেছি তোমাদের এটা একদম ক্লিয়ার। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। তো আমি এটা মুছে দিচ্ছি। তো দেখো এখন আমাকে ওরা বলছে যে খ নাম্বার যে কোশ্চেনটা, খ নাম্বার কোশ্চেনে বলছে যে হাইড্রোজেনকে গ্রুপ 1 এ স্থান দেওয়া হয়েছে কেন? গ্রুপ 1 এ স্থান দেওয়া হয়েছে কেন? আচ্ছা, খুবই একটা মানে কি বলা যায়, সহজ একটা প্রবলেম। সেটা হচ্ছে দেখো আমরা সবাই জানি গ্রুপ 1 এ যারা আছে তারা সবাই কি? তারা সবাই হচ্ছে ধাতু। অ্যাজ লাইক আমরা ওই যে আমরা ছন্দ শিখছিলাম, হাই লিনাকে রুবি ছেঁচে ফেলেছে, দ্যাট মিনস লিথিয়াম। এই যে দেখো হাইড্রোজেন, লিথিয়াম, তারপর হাই লিনাকে রুবি, দ্যাট মিনস সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, সব লাস্টে আছে ফ্রান্সিয়াম, হোয়াটএভার। তো দেখো এরা সবাই কিন্তু কি? এরা সবাই হচ্ছে ধাতু। কিন্তু হাইড্রোজেন কিন্তু ধাতু না। আমরা জানি কি? আমরা জানি পর্যায় সারণীতে কিন্তু এগুলো আমি একদম ক্রিস্টাল ক্লিয়ার করে দিয়েছিলাম, আলহামদুলিল্লাহ। ওকে, দেখো আমরা সবাই জানি যে গ্রুপ 1 এ যারা আছে এরা সবাই ধাতু, একজন বাদে। সে কে? সে হচ্ছে হাইড্রোজেন বাদে, কারণ হাইড্রোজেন ধাতু না, এ হচ্ছে অধাতু। তো আমরা এটা জানি যে পর্যায় সারণীতে একই গ্রুপে যারা আছে এদের প্রত্যেকের ধর্ম প্রায় একই রকম, বা এরা প্রত্যেকে প্রায় একই রকম। হ্যাঁ, কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে কিছুটা ব্যতিক্রম আছে। কারণ কি? কারণ লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, এরা সবাই ধাতু। তো এখানে তো একদম ধাতুকেই অবস্থান দেওয়ার কথা ছিল, কিন্তু হাইড্রোজেন ধাতু না, এ হচ্ছে অধাতু। তাহলে এরা প্রশ্ন হলো তাহলে এরা কেন অবস্থান দিল? কারণ আমরা তো জানি যে একই গ্রুপে যারা যারা থাকবে এদের রাসায়নিক ধর্ম অলমোস্ট সেম হবে। তাহলে কথা হচ্ছে যে তাহলে একে কেন অবস্থান দিল? অবস্থান দেওয়ার পিছনে দুইটা ভ্যালিড রিজন আছে। এক নম্বর হচ্ছে বাইরের শেলে, এই যে ধাতু যারা আছে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, এদের মতোই বাইরের শেলে, আচ্ছা বাইরের শেলে ধাতু ব্র্যাকেটে লিখতে পারো যে তোমার
সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম এদের মতো একটি ইলেকট্রন আছে, একটি ইলেকট্রন আছে। এটা হচ্ছে 1 নাম্বার রিজন অবস্থান দেওয়ার। হ্যাঁ, আর 2 নাম্বার একটা রিজন আছে যে হাইড্রোজেনের অনেক ধর্ম ধাতুগুলোর ধর্মের সাথে মিলে যায়। 2 নাম্বার কি? 2 নাম্বার হচ্ছে হাইড্রোজেনের অনেক ধর্ম ধাতুগুলোর ধর্মের সাথে মিলে যায়। তুমি যদি এই 2টা পয়েন্ট দিয়ে দাও পয়েন্ট আকারে এবং যদি বলো এই কারণেই হাইড্রোজেনকে গ্রুপ 1 এ ধাতুগুলোর সাথে অবস্থান দেওয়া হয়েছে, তাহলেই তোমাকে বোর্ডে 2-2 বা ফুল মার্কস তোমাকে দিয়ে দিবে ইনশাআল্লাহ। তো হাইড্রোজেনের অনেক ধর্ম ধাতুগুলোর সাথে মিলে যায়, ধাতুগুলোর সাথে মিলে যায়। আচ্ছা ঠিক আছে, তো এতটুকু তোমরা লিখে নাও। এখন গরু নাম্বার বা গ নাম্বারে দেখো কি বলছো ওরা আমাকে, আমি মুছে দিচ্ছি। আচ্ছা গ নাম্বার বা গরু নাম্বারে বলছে ওই আগের প্রবলেমের মতোই ওরা আমাকে বলছে যে এ পাত্রের দ্রবণের মোলারিটি কত। এখন দেখো এ পাত্র, ধরো এইটা এ পাত্র কোশ্চেনে দিয়ে দিছে আমাকে, এখানে যে দ্রবণ দিছে এ পাত্রের দ্রবণ সেটা হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড, মানে একটা ক্ষারের দ্রবণ আর কি। ঠিক আছে, তো ওরা পরিমাণটা দিছে হচ্ছে 4 গ্রাম, 4 গ্রাম। ঠিক আছে, 4 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ, ভালো কথা। আর আয়তন দিয়ে দিছে 200 ml। আয়তন কতটুকু দিছে? আয়তন দিছে হচ্ছে 200 ml। আর বলছে যে এ পাত্রের দ্রবণের মোলারিটি কত। কোশ্চেন করছে কি? কোশ্চেন করছে এ পাত্রের দ্রবণের মোলারিটি কত। আচ্ছা ভালো কথা, তাহলে চলো সলিউশন করি। দেখো খেয়াল করো, আমি বলছিলাম যে আগেই আমি বলে দিছিলাম যে এই যে এমএল দিয়া আয়তন, এমএল বা ভলিউম বা আয়তন এমএল দিয়া এই ধরনের প্রবলেমই বেশি আসে পরীক্ষায়। তো দেখছো আমি যে প্রবলেমটা আরেকটা সলভ করতেছি, তোমরা যখন নিজেরা সলভ করবে অবশ্যই আমি এইচডব্লিউ দিয়ে দিবে, এবং এইচডব্লিউ গুলো অবশ্যই তোমরা টাইমলি করবে। আমি তোমাদের উদ্দেশ্যে একটা ভিডিও বানাইছিলাম যে কেমিস্ট্রি অ্যান্ড ফিজিক্সে A+ কনফার্ম ইনশাআল্লাহ, এবং সেটা করার জন্য কন্ডিশন দিছিলাম কয়টা? 3টা কন্ডিশন অবশ্যই তোমাদেরকে মানতে হবে। নাম্বার 1, অবশ্যই তোমাদেরকে ক্লাসের পড়া শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে করতে হবে। দ্বিতীয়ত, আমি যা কিছু লেখাবো তোমরা দ্রুত লিখে নিবে। তৃতীয়ত, অবশ্যই এইচডব্লিউ গুলা আমি যেই এইচডব্লিউ গুলো দিব সেই এইচডব্লিউ গুলো তোমাদেরকে দিব ক্লাসের শেষে, সেই এইচডব্লিউ গুলো অবশ্যই তোমরা সকল এইচডব্লিউ টাইমলি করবে। ঠিক আছে, এবং আমি এটা মনে প্রাণে বিলিভ করি। এই 3টা কাজ করার মাধ্যমে তোমরা প্রত্যেকে, আমি যে 2টা সাবজেক্টস তোমাদেরকে পড়াচ্ছি অর্থাৎ কেমিস্ট্রি এবং ফিজিক্স, হ্যাঁ কেমিস্ট্রি শেষ করে তারপর ফিজিক্স পড়াবো ইনশাআল্লাহ, এই 2টা সাবজেক্টসে বা এই 2টা বিষয়ে তোমরা প্রত্যেকেই যেই বোর্ড থেকেই পরীক্ষা দাও না কেন, আমি এটা মনে প্রাণে বিলিভ করি তোমরা প্রত্যেকেই মহান আল্লাহ চায় তো A+ এনশিওর করতে পারবে ইনশাআল্লাহ। ওকে, তো দেখো তাহলে আমরা ইজিলি বলতে পারি যে তোমার মোলারিটি, ওরা কি বলছে মোলারিটি, হ্যাঁ আমরা এখান থেকে ইজিলি বলতে পারি যে ধরো জানা আছে, এখানে ডানে কি লাগবে? এখানে ডাটাগুলা লিখে নিবা। ঠিক আছে, যে গিভেন বা দেওয়া আছে, কি কি দেওয়া আছে এগুলো তোমরা ডাটাগুলো এখানে ডান সাইডে লিখে দিবা। আচ্ছা আমিও লিখে দিচ্ছি। জানা আছে এখানে ডব্লিউ কি দিছে? ডব্লিউ দিছে হচ্ছে 4 গ্রাম। এবার আয়তন ভি দিছে কি? ভি দিছে হচ্ছে 400 ml। এই যেটা এমএল এ দিছে দেখে আমরা আগের সূত্র খাটাইতে পারতেছি কি, সেটা হচ্ছে এসি ইকুয়ালস টু, জানা আছে এসি ইকুয়ালস টু ডব্লিউ হাজার। আমি এইভাবে মনে রাখতাম, ডব্লিউ হাজার ডিভাইডেড বাই এমভি, মানে হচ্ছে কি ডব্লিউ ইন্টু হাজার মানে 1000, ডব্লিউ ইন্টু 1000 ডিভাইডেড বাই এমভি। আচ্ছা ভালো কথা। তারপর এম এর মান কি দেওয়া ছিল? সোডিয়াম হাইড্রোক্সাইড মানে কি? সোডিয়াম হচ্ছে 23 প্লাস অক্সিজেন হচ্ছে 16 প্লাস হাইড্রোজেন হচ্ছে 1, দ্যাট মিনস আণবিক ভর কত সোডিয়াম হাইড্রোক্সাইডের? 23 আর 17 মানে 40। ঠিক আছে, আর হচ্ছে আর আমাকে কি চাইছে? মোলারিটি চাইছে, মোলারিটি এস চাইছে। এই ডাটাগুলো তোমরা লিখে নিবে, কারণ বোর্ডে কিন্তু ডাটাতেও আলাদা মার্ক থাকে। ঠিক আছে, অবশ্যই ডাটাগুলো তোমরা লিখে দিবে যখন তোমরা আনসার করবে। মোলারিটি এস ইকুয়ালস টু হোয়াট। ঠিক আছে, তাহলে এখানে ডব্লিউর মান কত? ডব্লিউর মান হচ্ছে 4,
ইন্টু 1000 ডিভাইডেড বাই এম এর মান কত? এম এর মান হচ্ছে 40 ইন্টু 40 ইন্টু ভি এর মান কত? ভি এর মান হচ্ছে 200। ওকে, তাহলে চলো এখন আমরা এস এর মান দেখি কত হয়। 4 ইন্টু 1000 ডিভাইডেড বাই 40 ইন্টু 200, তার মানে 0.5 মোলার আসছে আনসার। 0.5 মোলার। আচ্ছা 0.5 মোলারকে কি বলে? 0.5 মোলারকে কি দ্রবণ বলে তোমরা বলতে পারবে? এটা কিন্তু আমি তোমাদেরকে বারবার বলছি যে কি বলে। 0.5 মোলার দ্রবণকে সেমিমোলার দ্রবণ বলে। অনেক সময় জ্ঞানে আসে যে সেমিমোলার দ্রবণ কি, তোমরা তখন লিখতে পারো অবশ্যই, এইভাবে লিখে দিলেই ফুল মার্কস পেয়ে যাবে ইনশাআল্লাহ। যে যেই দ্রবণের ঘনমাত্রা 0.5 মোলার তাকে সেমিমোলার দ্রবণ বলে। ঠিক আছে, তো বলতে পারো যে এটা একটা প্রমাণ দ্রবণ, অ্যাড করে দিতে পারো সাথে। ঠিক আছে, কারণ কি দ্রবণের ঘনমাত্রা জানা। তোমরা অবশ্যই বলছিলাম কি যে যখন তোমরা এমসিকিউ সলভ করবে তার আগে মেইন বুকটা একবার বুঝে বুঝে রিডিং দিয়ে নিবি। ঠিক আছে, ওকে। তাহলে এখন আমি কি করব, ঘ নাম্বারে চলে যাব। ঘোড়া বা ঘ নাম্বার সলভ করবো এখন। আচ্ছা দেখো ঘ নাম্বার কোশ্চেনে কি বলছে, আগে কোশ্চেনটা লিখি। ঘ নাম্বারে যে দুইটা দ্রবণ দেওয়া আছে, ঠিক আছে, এই একটা দ্রবণ, এটা কি? এটা হচ্ছে 4 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড। আচ্ছা, আর এখানে একটা দ্রবণ দিছে, সেটা হচ্ছে 4 গ্রাম সালফিউরিক অ্যাসিড। 4 গ্রাম সালফিউরিক অ্যাসিড, দ্যাট মিনস H2SO4, 4 গ্রাম সালফিউরিক অ্যাসিড, ভালো কথা। আর দুইটা এই যে দুইটা দ্রবণ আছে, দুইটা দ্রবণের আয়তন দেওয়া আছে 200 ml। কত ml? 200 ml, ভালো কথা। তো খেয়াল করো কোশ্চেনে বলছে এ ও বি পাত্রের দ্রবণ মিশ্রিত করলে, ও আচ্ছা এটা হচ্ছে এ পাত্র আর এইটা হচ্ছে কি, ডানেরটা হচ্ছে বি পাত্র। আচ্ছা এখন আমাকে ওরা বলছে যে এ ও বি পাত্রের দ্রবণ মিশ্রিত করলে ঠিক আছে, কোন বিক্রিয়কটি লিমিটিং বিক্রিয়ক হবে? বলছে যে যুক্তি সহ বিশ্লেষণ করো, অর্থাৎ মানে গাণিতিক যুক্তি দিতে বলছে। তো খুবই সহজ, এর মধ্যে সহজ প্রবলেম পৃথিবীতে নাই। প্রথমে আমরা কি করব, প্রথমে আগে আমরা বিক্রিয়া সম্পন্ন করব। দেখো এখানে এ পাত্রে আছে সোডিয়াম হাইড্রোক্সাইড, আমরা সলিউশন করতেছি। এ পাত্রে আছে সোডিয়াম হাইড্রোক্সাইড আর বি পাত্রে আছে কি, বি পাত্রে আছে সালফিউরিক অ্যাসিড। তো আমরা সবাই জানি যে এটা একটা কি, এটা একটা সোডিয়াম হাইড্রোক্সাইড একটা ক্ষার আর সালফিউরিক অ্যাসিড একটা অ্যাসিড। অ্যাসিড আর ক্ষারের বিক্রিয়া, তাহলে কি উৎপন্ন হবে? একটা সল্ট উৎপন্ন হবে। কি সল্ট? সোডিয়াম সালফেট, Na2SO4। প্রশ্ন হলো কেন Na2SO4 হলো? কারণ কি SO4 এই যে র্যাডিক্যালটা সালফেট আয়ন যেটা, এটা কি হয়? এটা হয় হচ্ছে SO4, গভীর মনোযোগ দাও, SO4 2-, ঠিক আছে। আর এই যে 2-, তার মানে হচ্ছে যে এই যে চার্জ কত, চার্জে এখানে যোজনী হিসেবে ব্যবহার হয়, তাহলে যোজনী কত? 2। তাই এই যে যোজনী 2 বা হাত দুইটা, এই দুইটা হাতকে ধরতে হলে অবশ্যই আমাদেরকে দুইটা সোডিয়াম লাগবে। কারণ কি? কারণ সোডিয়াম হচ্ছে একযোজী, মানে সোডিয়ামের হাত কয়টা? একটা। মানে সোডিয়াম প্লাস, যেটা সোডিয়াম তো প্লাস হয়, ক্যাটায়ন হয়, মানে ধনাত্মক আয়ন হয়। ঠিক আছে, ওই যে কিছুক্ষণ আগেই তোমরা প্রবলেম সলভ করে আসলাম, হোয়াটএভার। তো তাহলে একটা যদি সোডিয়াম প্লাস হয়, হ্যাঁ একটা সোডিয়াম প্লাস দিয়ে তো দুইটা হাতকে ধরতে পারবে না। তো দুইটা হাতকে ধরতে হলে কি হবে? দুইটা সোডিয়াম প্লাস লাগবে। তার মানে কি, এই যে একটা সোডিয়াম প্লাস একটা সোডিয়াম প্লাস মানে 2 সোডিয়াম প্লাস, তার মানে ওইটা কি এইভাবে লেখা হয় Na2 আর এখানে SO4। কথা বুঝছো? তো এইভাবেই সোডিয়াম সালফেট উৎপন্ন হয়। এটা কি? এটা একটা সল্ট, সোডিয়াম সালফেট সল্ট। হ্যাঁ, সোডিয়াম 2 সোডিয়াম প্লাস, এটা ধনাত্মক আয়ন, আর SO4 2-, এটা কি? এটা হচ্ছে ঋণাত্মক আয়ন। ওকে, হোয়াটএভার। তো এই যে সোডিয়াম সালফেট প্লাস আরেকটা কি উৎপন্ন হবে? আরেকটা উৎপন্ন হবে হচ্ছে পানি। তারপর আমরা বিক্রিয়া সমতা করতেছি, সমস্যা নাই। তো খেয়াল করো সোডিয়াম সালফেট উৎপন্ন হইলো, আমরা এখানে দুইটা সোডিয়াম সালফেট নিছি,
সমতা করি চলো। তাহলে এখানে তো সোডিয়াম আছে একটা, তাহলে এখানে 2 দিতে হবে। তাহলে খেয়াল করো হাইড্রোজেন আছে 2টা, ভালো কথা। সালফেট এটাও ঠিক আছে, সমস্যা নাই। কিন্তু এখানে দেখো হাইড্রোজেন আছে 2টা, হ্যাঁ এখানেও 2টা হাইড্রোজেন আছে, ভালো কথা। আর এখানে 2টা হাইড্রোজেন আছে, কিন্তু এখানে 2 লাগবে, তাহলে 4টা হাইড্রোজেন। এখানে দেখো এখানে 2টা আর এই 2টা, 4টা হাইড্রোজেন কমপ্লিট হয়ে গেছে। আর এখানে 2টা অক্সিজেন হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে। তার মানে আমাদের বিক্রিয়া সমতা করা কমপ্লিট। ওকে, ঠিক আছে। তো এখন বিষয় হচ্ছে দেখো কিছু নাই মানে 1 আছে, অর্থাৎ 1 মোল সালফিউরিক অ্যাসিড, আর এখানে 2 আছে, তার মানে 1 মোল সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করতেছে 2 মোল সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে, ভালো কথা। তাহলে 1 মোল সোডিয়াম হাইড্রোক্সাইডের ভর আমরা সবাই জানি 40 গ্রাম। এই যে কিছুক্ষণ আগেই আমরা কি করছি, কিছুক্ষণ আগে আমরা এই টাইপের ম্যাথ করে আসছি, ঠিক আছে। তাহলে 2 মোলের ভর কত হবে, 2 × 40, তার মানে কত 80, ভালো কথা। আর সালফিউরিক অ্যাসিড কত হয়, সালফিউরিক অ্যাসিড হচ্ছে 1 × 2 প্লাস সালফারের কত 16 × 32 প্লাস এখানে একটা অক্সিজেনের ভর হচ্ছে একটা অক্সিজেনের কত 16, আর তাহলে 4 16 × 4, তাহলে দেখবা যে 4 16 কত 64, 64 আর 32 কত 66, 96 আর 2 কত 98, তাহলে এখানে হচ্ছে 98। ঠিক আছে, এগুলো করতে করতে, এগুলো বুঝে বুঝে প্র্যাকটিস করতে করতে আর কি মুখস্থ টাইপ হয়ে যায়, ঠিক আছে। হোয়াটএভার, সবসময় নিয়ম হচ্ছে না বুঝে না, হ্যাঁ বুঝে বুঝে প্রচুর পরিমাণে প্র্যাকটিস করবা। বুঝে বুঝে যখন প্রচুর পরিমাণে প্র্যাকটিস করবা তখন দেখবা যে এই মানগুলো অটোমেটিক দেখবা যে তোমার মনে থাকতেছে ইনশাআল্লাহ। আর এই যে প্রথম 30টা যে ইসের নাম, মানে প্রথম 30টা মৌলের যে পারমাণবিক ভর, এগুলো তো মাস্ট মনে রাখতে হবে, মুখস্থ রাখতে হবে, ঠিক আছে। তারপর হচ্ছে স্পেশাল কিছু, যেমন তোমাদের হ্যাঁ প্রথম 30টা মনে রাখলেই হয়, ঠিক আছে। প্রথম 30টা মৌলের যে পারমাণবিক ভরগুলো আছে ওগুলো তোমাদের মাস্ট মুখস্থ রাখতে হবে এবং মনে রাখতে হবে। তো সেগুলো মুখস্থ রাখলে বা মনে রাখলে তোমরা তো ইজিলি হচ্ছে এগুলো বাইর করতে পারবে, কারণ 23 + 16 + 1 মানে 40, 40 × 80। আবার এখানে হাইড্রোজেন 1 × 2 সালফারের, ঠিক আছে 16 × 32 প্লাস, অর্থাৎ প্রথম 30টা মৌলের পারমাণবিক ভর মুখস্থ রাখলেই মোর দ্যান এনাফ। ওকে, তাহলে খেয়াল করো এখানে আমি বলছিলাম কি যে বড় যেটা খুব সহজ, কিন্তু এই ধরনের প্রবলেমগুলো খুবই সহজ, ঠিক আছে। আমি সহজ টেকনিক শিখিয়েছিলাম, সেটা কি যে বড় যেটা ওইটার সাথে কম্পেয়ার করে ঐকিক নিয়মে করে ফেললি বুঝতে পারবো যে হ্যাঁ এইটার সাথে এইটা কতটুকু রিয়াকশন দেয়, ঠিক আছে। তো এই নিয়মে ম্যাথগুলো আমরা ইজিলি সলভ করতে পারি লিমিটিং বিক্রিয়কের। তো খেয়াল করো এখানে 98 গ্রাম সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করে 80 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে, ভালো কথা। কোশ্চেনে তাহলে কতটুকু সালফিউরিক অ্যাসিডের কথা বলছে, 4 গ্রাম সালফিউরিক অ্যাসিডের সাথে। তাহলে এখন আমার বিবেচনার বিষয় হচ্ছে 4 গ্রাম সালফিউরিক অ্যাসিড ওই কি করতেছি, বিক্রিয়া করে 4 × 80 / 98 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে, ভালো কথা। তাহলে এখন আমরা সলভ করে দেখি যে কতটুকু সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে। 4 × 80 / 98, তার মানে 3.26 গ্রাম 3.26 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে। তাহলে গভীর মনোযোগ দাও, দেখো আমরা তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইড আমরা নিছিলাম কত গ্রাম, 4 গ্রাম নিছিলাম। নমুনায় সোডিয়াম হাইড্রোক্সাইড আমরা বলছিলাম কি যে আমাদের মাথা ব্যথা বা আমাদের কনসার্ন বা আমাদের বিবেচনার বিষয় হচ্ছে যে বিক্রিয়ক নিয়ে, লিমিটিং বিক্রিয়ক যখন বের করব, কারণ যে বিক্রিয়ক আগে শেষ হয়ে যায়, বিক্রিয়ক রাসায়নিক বিক্রিয়া যে বিক্রিয়কের আগে শেষ হয়ে যায় সেটা হচ্ছে লিমিটিং বিক্রিয়ক। অতএব আমাদেরকে কনসার্ন বা বিবেচনার বিষয় হচ্ছে মানে যে হচ্ছে বিক্রিয়ক, তা মানে সেটাকে কনসিডার করা বা সেটাকে বিবেচনা করার বিষয়, ঠিক আছে। তো খেয়াল করো আমরা দেখতেছি যে 4 গ্রাম সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করতেছে 3.26 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে। তাহলে খেয়াল করো বিক্রিয়ক হিসাবে আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড নিছিলাম 4 গ্রাম, কিন্তু সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করছে 3.26 গ্রাম, কাজেই সোডিয়াম হাইড্রোক্সাইড অবশিষ্ট আছে। তাহলে শেষ হয়ে গেল কে, বিক্রিয়া করে শেষ হয়ে গেছে সালফিউরিক অ্যাসিড, এই যে 4 গ্রামই ব্যবহার হয়ে গেছে, রাইট, এক্স্যাক্টলি রাইট, অল রাইট। তাহলে অতএব সোডিয়াম হাইড্রোক্সাইড অবশিষ্ট থাকে। আচ্ছা আমি একটা কাজ করি, আমি এটাকে উপরে লিখি, হ্যাঁ উপরে লিখতেছি। অতএব তোমরা নিচে লেখো, আমার জায়গা নাই দেখে আমি উপরে লিখলাম, তোমরা নিচে লেখো। অতএব
সোডিয়াম হাইড্রোক্সাইড অবশিষ্ট থাকে 4 - 3.26 গ্রাম। দ্যাট মিনস কতটুক? 0.74, 0.7 মানে প্রায় 0.74 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড অবশিষ্ট থাকে। সোডিয়াম হাইড্রোক্সাইড অবশিষ্ট থাকে। আচ্ছা, আমি এতটুকু এই প্রশ্নটা এতটুকু বুঝে দিই। সোডিয়াম হাইড্রোক্সাইড অবশিষ্ট থাকে। আর যেহেতু সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করে আগেই শেষ হয়ে যায়, সুতরাং সালফিউরিক অ্যাসিড হলো লিমিটিং বিক্রিয়ক। হ্যাঁ, আমি আশা রাখতেছি যে আমাদের এই প্রবলেমটা বোঝা কমপ্লিট। আলহামদুলিল্লাহ। তো আমাদের আজকে লাস্ট প্রবলেম, সেটা হচ্ছে রাজশাহী বোর্ড 2022 সালে আসছে। রাজশাহী বোর্ড 2022 সালে আসছে আমাদের আজকে লাস্ট প্রবলেম। তো আমি এটা বের করি, তো ততক্ষণে তোমরা কোশ্চেনটা তুলে নাও। আচ্ছা, ঠিক আছে, আমি প্রবলেমটা পেয়ে গেছি অলরেডি। আমি বোর্ডটা মুছে দিচ্ছি। আমি আশা রাখতেছি তোমাদের তোলা কমপ্লিট। আচ্ছা, খেয়াল করো, যে প্রবলেমটা করতেছি সেটা রাজশাহী বোর্ড 2022 সালে আসছে। ঠিক আছে, এটা হচ্ছে আমি সংক্ষেপে লিখলাম RB 22। ওকে, প্রথমে বলছে ঊর্ধ্বপাতন কাকে বলে। এটা তো খুবই সহজ, 2 নম্বর চ্যাপ্টারে ছিল ঊর্ধ্বপাতন কাকে বলে। তো আমার সাথে সাথে দ্রুত লিখে নিবে, আমি বুঝিয়ে দিচ্ছি, সমস্যা নেই। যে প্রক্রিয়ায় কোনো কঠিন পদার্থকে তাপ প্রদান করা হলে সেগুলো তরলে পরিণত না হয়ে আচ্ছা, সরাসরি বাষ্পে পরিণত হয়, ঠিক আছে, সেই প্রক্রিয়াকে ঊর্ধ্বপাতন বলে। ঊর্ধ্বপাতন বলে। আচ্ছা, ভালো কথা। এখন কোশ্চেন হলো যে আসলে এটা কি বলছে, আসলে এর মতো সহজ ব্যাপার পৃথিবীতে নাই। ঠিক আছে, দেখো, যে প্রক্রিয়ায় কোনো কঠিন পদার্থকে তাপ প্রদান করা হলে সেগুলো তরলে পরিণত না হয়ে সরাসরি বাষ্পে পরিণত হয়, সেই প্রক্রিয়াকে ঊর্ধ্বপাতন বলে। একটা উদাহরণ দিলে একদম ক্লিয়ার হয়ে যাবে। দেখো, সেটা হচ্ছে, আমি একটা এক্সাম্পল যদি দেই, এক্সাম্পল বা উদাহরণ হচ্ছে কি, ন্যাপথলিন। আমরা অনেকেই বাসায় ন্যাপথলিন ব্যবহার করি। এখন ন্যাপথলিন কি হয়, ন্যাপথলিনের যদি তাপ দেওয়া হয় তাহলে ন্যাপথলিন তরলে পরিণত হয় না, এটা বাষ্পে পরিণত হয়। তাহলে ন্যাপথলিনে কোন প্রক্রিয়া হচ্ছে? ঊর্ধ্বপাতন প্রক্রিয়া হচ্ছে। আশা রাখতেছি ক্লিয়ার। ঠিক আছে, তো পরের কোশ্চেনে যাই।
আচ্ছা, পরের কোশ্চেনটা বলছে যে খ নাম্বার কোশ্চেন, সেটা হচ্ছে CCl4 এর মুক্তজোড় ইলেকট্রন সংখ্যা ব্যাখ্যা মানে কত। CCl4 এর এটার নাম কি? কার্বন টেট্রাক্লোরাইড। কেন টেট্রাক্লোরাইড হলো? কারণ ক্লোরাইডের পরিমাণ কয়টা? ক্লোরাইড আয়ন আছে চারটা, এই জন্য কার্বন টেট্রাক্লোরাইডের নাম। ঠিক আছে, CCl4 এর মুক্তজোড় ইলেকট্রন সংখ্যা ব্যাখ্যা করো। ইলেকট্রন সংখ্যা ব্যাখ্যা করো। তাহলে দেখো, এটা তো মারাত্মক সহজ কোশ্চেন। CCl4, চলো আমরা CCl4 কি করি, মানে CCl4 আমরা কি করব, আমরা জানি কি কার্বন টেট্রাক্লোরাইড এটা একটা সমযোজী যৌগ। কেন সমযোজী যৌগ? কারণ সমযোজী বন্ধনের মাধ্যমে হয়েছে। তার এর পিছনে বেসিকটা কি, মানে কিভাবে আমরা বুঝবো যে এটা আসলে সমযোজী বন্ধনের মাধ্যমে গঠিত হয়েছে? কারণ দেখো, কার্বন অধাতু, ক্লোরিন অধাতু, আর অধাতু অধাতুর মধ্যে কোন বন্ধন হয়? আমি যখন বন্ধন চ্যাপ্টার পড়াইছিলাম, রাসায়নিক বন্ধন চ্যাপ্টার, হ্যাঁ, তখন কিন্তু আমি সেটা বুঝাই দিয়েছিলাম যে অধাতু এবং অধাতুর মধ্যে সমযোজী বন্ধন হয়, আর সমযোজী বন্ধন যে যৌগের মধ্যে হয় সেটা হচ্ছে সমযোজী যৌগ। তার মানে CCl4 ইজিলি বেসিক থেকে আমি বুঝতেছি, আমাদের বেসিক ক্লিয়ার আছে আলহামদুলিল্লাহ। তো সেখান থেকে আমরা ইজিলি বুঝতেছি যে কার্বন টেট্রাক্লোরাইড হচ্ছে সমযোজী যৌগ। ঠিক আছে, তো চলো আমরা কার্বনের বাইরের শেলে জানি কয়টা? কার্বন হচ্ছে চতুর্যোজী, অর্থাৎ বাইরের শেলে কয়টা ইলেকট্রন আছে? কয়টা ইলেকট্রন আছে? 4টা ইলেকট্রন আছে। মানে প্রথম শেলে 2টা। কার্বন মানে কি? কার্বনের পারমাণবিক সংখ্যা 6, তার মানে প্রোটন সংখ্যাও 6। তার মানে প্রোটন সংখ্যা 6টা হলে ইলেকট্রন সংখ্যা 6টা। তার মানে প্রথমে 1s2, মানে প্রথম শেলে 2টা ইলেকট্রন, তারপরে শেলে কি? তারপরে শেলে 4টা ইলেকট্রন থাকে। তাহলে 2 আর 4 6 হয়ে গেল। ভালো কথা। তো দেখো, তো ওই যে লাস্টের শেলে যে 4টা ইলেকট্রন থাকে, আর অষ্টক পূরণের জন্য যে শেয়ার করা যে নাম্বারটা, সেটাও কত? সেটাও হচ্ছে 4। যে কারণে কার্বন কি? চতুর্যোজী। মানে সাধারণত কার্বনের যোজনী কত হয়? 4 হয়, মানে 4টা হাত। ঠিক আছে, ওকে। তো খেয়াল করো, আর ক্লোরিনের কথা আমরা চিন্তা করি। দেখো, এই দেখো ক্লোরিন, ক্লোরিনের লাস্ট প্রশ্ন হইল ক্লোরিনের লাস্টের শেল ইলেকট্রন কয়টা? ক্লোরিনের লাস্টের শেল ইলেকট্রন হচ্ছে 7টা। ঠিক আছে, ভালো কথা। তো খেয়াল করো, আমি 7টা, দেখো লাস্টের শেলে যে ইলেকট্রনগুলো সেগুলো বসাই। 2টা, 4টা, 5টা, 6টা, এই একটা শেয়ার করছে। তাহলে অষ্টক পূরণ হয়ে গেল। 2 4 6, এই যে 7 8, মানে শেয়ার করছে, সমযোজী বন্ধন। যারা, আমি আগেও বলছি, যারা আগের ক্লাস করো নাই অবশ্যই সিরিয়াল অনুসারে ক্লাস করবা, তাহলে এই সবকিছু তোমরা বুঝতে পারবে, তোমাদের কাছে সকল কিছু সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। ওকে, তারপর দেখো এখানে আরেকটা ক্লোরিন, 2টা ইলেকট্রন, 4টা ইলেকট্রন, 6টা ইলেকট্রন, এই যে 7টা ইলেকট্রন শেয়ার করছে একটার সাথে। শেয়ার করার ফলে কত? শেয়ার করার ফলে ক্লোরিনের লাস্টের শেল অষ্টক পূরণ হয়ে গেছে, মানে স্টেবল হয়ে গেছে, স্থিতিশীল হয়ে গেছে। ভালো কথা। তারপর দেখো ক্লোরিন, 2টা, 4টা, 6টা, এও কি করছে? সমযোজী বন্ধন গঠন করছে, মানে শেয়ার করছে ইলেকট্রন। ভালো কথা। আর এই একটা ক্লোরিন, ধরো এখানে 2টা, 4টা, 6টা, 7টা। ভালো কথা। এই যে কার্বন, এই যে CCl4 গঠন হয়ে গেছে। এটা কি? CCl4 এর গাঠনিক চিত্র। ভালো কথা। তো এই গাঠনিক চিত্রটা তোমরা করবে কি? তোমরা হচ্ছে যে লিখবে যে CCl4 এর গাঠনিক চিত্রটা দেওয়া হলো। গাঠনিক চিত্রটা দিবে, দিয়ে ইজিলি তো মানে দেখাই যাইতেছে যে এখানে বন্ধন জোড় কয়টা। চলো দেখি বন্ধন জোড় কয়টা। মানে যারা রাসায়নিক বন্ধনে অংশ নিচ্ছে, বন্ধন জোড়, এই একটা বন্ধন জোড়, এই একটা বন্ধন জোড়, এই একটা বন্ধন জোড়, আর এই একটা বন্ধন জোড়। তাহলে টোটাল বন্ধন জোড় কয়টা হইলো? 4টা বন্ধন জোড়। ঠিক আছে, 4টা। অতএব তারপরে এই গাঠনিক চিত্র দিয়ে লিখবে যে অতএব আমরা দেখতে পাচ্ছি চিত্র হতে 4টা CCl4 এর 4টা বন্ধন জোড়। আর মুক্ত জোড় মানে কি? মুক্ত জোড় মানে যারা বন্ধন গঠনে অংশ নেয় না, বাইরের শেলে একদম যারা যারা থাকে। দেখো বাইরের শেলে কারা কারা আছে। দেখো এই একটা মুক্ত জোড়। মুক্ত জোড়, জোড় মানে কি? জোড়া, জোড়া মানে 2টা 2টা করে, মানে 2টা ইলেকট্রন মিলে একটা জোড় হয়। ঠিক আছে, একটা মুক্ত জোড় হয়। ঠিক আছে, দেখো তাহলে আমরা এই একটা মুক্ত জোড়, 2টা, 3টা মুক্ত জোড় এখানে। এইখানে আবার এই একটা, 2টা, 3টা মুক্ত জোড়। তাহলে কত হইলো? 3 × 6। এখানে আবার এই একটা, 2টা, 3টা মুক্ত জোড়। আর এখানে আছে একটা, 2টা, 3টা মুক্ত জোড়। তাহলে প্রত্যেকটা ক্লোরিনে যদি 3টা মুক্ত জোড় থাকে, তাহলে 4টা ক্লোরিনে কত? 3 4 12। অতএব মুক্ত জোড়, সুতরাং এবং মুক্ত জোড় কত? 12টা। ব্যাস, এইভাবে যখন তুমি ব্যাখ্যা করে দিবে একদম একুরেটলি, তখন তোমাকে স্যাররা বোর্ডে 2 এ 2 অর্থাৎ ফুল মার্কস দিয়ে দিবে ইনশাআল্লাহ। তো ঠিক আছে, তো আমি এখন গ নাম্বারে যাচ্ছি, গরু নাম্বারে। ঠিক আছে, গরু নাম্বারে আমি যাচ্ছি। আমি আশা রাখতেছি তোমরা লিখে নিছো, আমি মুছে দিচ্ছি।
দেখো গরু নাম্বারে বলা হয়েছে, আমাদের যে হ্যাঁ গরু নাম্বারে ওরা আমাকে কি বলছে, ওরা আমাকে গরু নাম্বারে বলছে ধরো একটা পাত্র আছে বামে, তোর একটা সিলিন্ডারের মতো একটা কিছু আছে, ঠিক আছে। তো এখানে ওটা দিচ্ছে কি 10 গ্রাম অক্সিজেন। আর একটা পাত্র ওরা দিছে, সেটাতে দিছে হচ্ছে 10 গ্রাম অ্যামোনিয়া, ঠিক আছে। অক্সিজেনও গ্যাস, অ্যামোনিয়াও গ্যাস, ভালো কথা। ওরা আমাকে বলছে যে উদ্দীপকের সিলিন্ডার দ্বয়ে রক্ষিত গ্যাস দুটির মধ্যে কোনটির ব্যাপন হার বেশি, ব্যাখ্যা করো। খুবই সহজ কোশ্চেন, 2 নম্বর চ্যাপ্টার থেকে কোশ্চেনটা দিছে। উদ্দীপকের, দেখো আমি কিন্তু 2 নম্বর চ্যাপ্টার ক্লাস নিই না, কিন্তু 2 নম্বর চ্যাপ্টার যে মেজর ইম্পর্টেন্ট যে টপিকগুলা, মানে খুবই ইম্পর্টেন্ট যে টপিকসগুলো, সেগুলো কিন্তু আমাদের এই চ্যাপ্টারগুলোর সাথেই কভার হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ, ঠিক আছে। ওকে, তাহলে এখন দেখো কোশ্চেনটা কি করছে যে উদ্দীপকের সিলিন্ডার দ্বয়ে রক্ষিত গ্যাস দুটির মধ্যে কোনটির ব্যাপন হার বেশি। কোনটির ব্যাপন হার বেশি ব্যাখ্যা করো। ঠিক আছে, কোশ্চেনটা দ্রুত তুলে নাও। তো এখন খেয়াল করো যে একটা জিনিস খেয়াল রাখবে সবসময়, যে কোনো গ্যাসের ব্যাপন হার ওই গ্যাসটার আণবিক ভরের উপর নির্ভর করে, ঠিক আছে। আর একটা ব্যাপার অলওয়েজ মনে রাখবে, সেটা হচ্ছে যেই গ্যাসের, ধরো দুইটা গ্যাস আমরা কম্পেয়ার করতেছি, দুইটা গ্যাস আমরা তুলনা করতেছি। তো ধরো দুইটা গ্যাস আছে, এই দুইটা গ্যাস এক একটার আণবিক ভর আছে, ধরো এক একটা গ্যাসের আণবিক ভর আলাদা আলাদা, ঠিক আছে। এখন কথা হচ্ছে এই দুইটা গ্যাস দ্বয়ের মধ্যে যেই গ্যাসের আণবিক ভর কম থাকবে, যেই গ্যাসের আণবিক ভর কম, সেটার ব্যাপন হার বেশি হবে, অর্থাৎ সেটা বেশি ব্যাপিত হবে, ঠিক আছে। আর যেই গ্যাসের আণবিক ভর বেশি হবে সেটা কম ব্যাপিত হবে, ঠিক আছে। মানে উল্টা, আণবিক ভর যদি সহজভাবে বললে আণবিক ভর যদি বেশি হয় ব্যাপন হার হবে কম, আর আণবিক ভর যদি কম হয় তাহলে ব্যাপন হার হবে বেশি, ঠিক আছে। তো এই ব্যাপারটাই, তো অবশ্যই দ্রুত লিখে নিবে, একদম সহজ ব্যাপার, ঠিক আছে। তো লেখো যে খেয়াল করো, তোমরা জাস্ট এইভাবে লিখবে, কোন গ্যাসের, আমি সলিউশন করতেছি, হ্যাঁ, কোন গ্যাসের ব্যাপন হার আণবিক ভরের উপর নির্ভর করে, আণবিক ভরের উপর নির্ভর করে। আর আমি যে কথাটা বলছি সেটাই লিখে নাও, যে এটা তোমরা অবশ্যই কোশ্চেনে এটা আগে লিখে নিবে, তারপর আণবিক ভর বের করবে, তারপর বলবে যে কোনটা বেশি ব্যাপিত হবে, ঠিক আছে, তুলনা করে। তো লিখবে তোমরা যে গ্যাসের আণবিক ভর কম, তার ব্যাপন হার তত বেশি। আচ্ছা, যে গ্যাসের আণবিক ভর যত কম তার ব্যাপন হার তত বেশি, তার ব্যাপন হার তত বেশি, ঠিক আছে। তাহলে আমরা একটা কাজ করি, কাজটা হচ্ছে আমরা চলো দুইটার ব্যাপন হার বের করি। দেখো তাহলে অক্সিজেনের ব্যাপন হার কত, এটা তো একদম মানে অক্সিজেনের ব্যাপন হার বের করার জন্য অবশ্যই আণবিক ভরটা বের করতে হবে। আণবিক ভর বের করতে একদম সহজ একটা ব্যাপার। দেখো অক্সিজেনের কত আণবিক ভর, খেয়াল করো। হ্যাঁ, প্রথমে অক্সিজেন আছে, তো চলো প্রথমে অক্সিজেনের লেখো, এখানে লেখা তোমরা হচ্ছে আণবিক ভরটা বের করে তারপর এই যে নোটটা, ঠিক আছে, এটা তো আগে লিখে নিবা কোশ্চেনে, ঠিক আছে। লিখে নেওয়ার পর তোমরা তো ইজিলি আণবিক ভর বের করে
তোমরা এইটার সাপেক্ষে দেখবা যখন তোমরা 2 নাম্বার চ্যাপ্টার যদি রিডিং করো, এমসিকিউর জন্য তো অবশ্যই তোমাদের রিডিং করা লাগবে, ঠিক আছে ইনশাআল্লাহ। তো তখন দেখবে যে এই লাইনটা তোমরা মানে এরকম পেয়ে যাবে, এই কনসেপ্টটা পেয়ে যাবে, ঠিক আছে। তো এই কনসেপ্টটা হলো ইজিলি তোমরা ব্যাখ্যা করে দিতে পারো। তো দেখো অক্সিজেনের আণবিক ভর কত দেখে বলা যায় 32, কিন্তু কিভাবে আসলে আমি দেখাই দিচ্ছি, সমস্যা নেই। আণবিক ভর দেখো 2টা অক্সিজেন একসাথে আছে না, তার মানে কি অক্সিজেনের অণু, ঠিক আছে। তাহলে এখানে বলা যায় যে 2 ইন্টু একটার কত, একটার জন্য 16, তাহলে দুইটার জন্য 2 ইন্টু 16, দ্যাট মিনস 32, ঠিক আছে। আর তো কথা হচ্ছে হ্যাঁ, তো দেখো আর অ্যামোনিয়ার আণবিক ভরটা বের করি। অ্যামোনিয়ার আণবিক ভর একদম ইজি। নাইট্রোজেনের কত, নাইট্রোজেনের হচ্ছে পারমাণবিক ভর হচ্ছে 14 প্লাস 3 ইন্টু, কারণ 3টা হাইড্রোজেন আছে আর একটা হাইড্রোজেনের কত 1, তার মানে কত হয় এখানে 17। ভালো কথা। তাহলে দেখো আণবিক ভর কার কম, আমি বলছি কি যার আণবিক ভর, যেই গ্যাসের আণবিক ভর যত কম ওই গ্যাস তত বেশি ব্যাপিত হবে, ঠিক আছে, বা তার ব্যাপন হার তত বেশি হবে, ঠিক আছে। তাহলে এখানে কার হচ্ছে তোমার আণবিক ভর কম, অবশ্যই অ্যামোনিয়ার আণবিক ভর কম, অ্যামোনিয়ার আণবিক ভর কম, ঠিক আছে। অ্যামোনিয়ার কি, অ্যামোনিয়ার আণবিক ভর কম, ঠিক আছে। তাহলে কে বেশি ব্যাপিত হবে, অতএব অ্যামোনিয়া বেশি, অ্যামোনিয়া বেশি কি হবে, অ্যামোনিয়া বেশি ব্যাপিত হবে, বা অ্যামোনিয়ার ব্যাপন হার বেশি, ঠিক আছে। এটা কালিটা বোঝা যাচ্ছে না, হোয়াটএভার। অতএব অ্যামোনিয়ার ব্যাপন হার বেশি হবে। ব্যাস, তোমরা কি করবে, এইভাবে তোমরা প্রথমে থিওরিটিক্যাল কনসেপ্টটা তোমরা সেকেন্ড চ্যাপ্টারের যে এই যে দুইটা লাইন থিওরিটিক্যাল কনসেপ্টের, এটা প্রথমে আগে লিখে নিবে, হ্যাঁ। তারপর আণবিক ভরটা বের করবে, তারপর কম্পেয়ার করে তোমরা যুক্তি সহকারে দিয়ে দিবে যে যেহেতু অ্যামোনিয়ার আণবিক ভর কম, সুতরাং অ্যামোনিয়ার ব্যাপন হার বেশি, ঠিক আছে। এইভাবে তোমরা যখন টু দ্য পয়েন্টে যুক্তি সহকারে লিখে দিবে তোমরা, আমি এটা হচ্ছে একদম মানে মনে প্রাণে বিলিভ করি যে তোমরা বোর্ডে প্রত্যেকেই এভাবে টু দ্য পয়েন্টে একুরেটলি লেখার মাধ্যমে তোমরা প্রত্যেকেই এই জাতীয় কোশ্চেনে পূর্ণ নাম্বার পাবে ইনশাআল্লাহ। তো তোমরা লিখে নাও, আমি দেখতেছি যে সঠিকভাবে মানে ঠিকভাবে সকল কিছু বোঝা যাচ্ছে কিনা ক্যামেরায়। আচ্ছা হ্যাঁ, ঠিক আছে, সকল কিছু বোঝা যাচ্ছে ভালোভাবে, ঠিক আছে। তাহলে আমি এখন বোর্ডটা ক্লিয়ার করে দিচ্ছি। এখন আমরা ঘ নাম্বারে চলে যাব। আচ্ছা খেয়াল করো, ঘ নাম্বার যে কোশ্চেনটা, ঘ নাম্বার কোশ্চেনটা একদম সহজ। সেটা হচ্ছে উদ্দীপক উল্লিখিত গ্যাস দুটির অণুর সংখ্যা সমান হবে কি। আচ্ছা আগে গ্যাস দুইটা আমি আগেও লিখছিলাম, এখন একটু দ্রুত লিখে দিচ্ছি। সেটা হচ্ছে কি 10 গ্রাম অক্সিজেন, 10 গ্রাম অক্সিজেন ছিল এখানে, আর 10 গ্রাম অ্যামোনিয়া ছিল এখানে, ঠিক আছে। তা এখন আমাকে বলছে কি যে উদ্দীপক উল্লিখিত গ্যাস দুটির, উদ্দীপকে দ্রুত লিখে নিবে আমার সাথে সাথে, উদ্দীপকে উল্লিখিত গ্যাস দুটির অনুসংখ্যা, গ্যাস দুটির অনুসংখ্যা সমান হবে কি, বলছে গাণিতিক যুক্তি দাও, গাণিতিক যুক্তি দাও, রাইট। তাহলে এখন আমরা, এটা তো একদম ইজি, আমরা আগের ক্লাসে হচ্ছে যে করে আসছি, মারাত্মক লেভেলের ইজি, ঠিক আছে। প্রথমে অক্সিজেনেরটাই করি। প্রথমে আমরা কি করি, অক্সিজেনের জন্য অণু বের করি, ঠিক আছে। তো অক্সিজেনের জন্য অণু যে বের করবো, আমরা ইজিলি জানি যে এখানে তো অক্সিজেন একটা না, অক্সিজেন দুইটা, হ্যাঁ। তার মানে অক্সিজেনের অণু, তাহলে অক্সিজেন অণুর ক্ষেত্রে আমরা কি বলতে পারি যে এটা আমরা জানি যে 1 মোল অক্সিজেন অণু সমান সমান কি 6.02 ইন্টু 10⁻23 অক্সিজেন অণু। এই লাইনটা তো আমরা সবাই জানি, ইকুয়ালস টু কত, একটা অক্সিজেনের জন্য দেখো একটা অক্সিজেনের জন্য 16 গ্রাম, তাহলে দুইটা অক্সিজেনের জন্য কত হবে, 16 দ্বিগুণে 32, তার মানে
32 গ্রাম অক্সিজেন অণু। ভালো কথা। তো বলছে কি, বলছে যে দেখো দেখো গভীর মনোযোগ দাও, বলছে হচ্ছে উদ্দীপকে লিখিত গ্যাস দুটির অণুর সংখ্যা, মানে অণুর সংখ্যা আমাকে চাইছে, অণুর সংখ্যা সমান হবে কিনা, তার মানে আমাদের বিবেচনার বিষয় হচ্ছে অণু, তার মানে অণুকে ডানে রাখতে হবে, মানে অণু আমরা বের করব যে হ্যাঁ ঠিক আছে। আচ্ছা অণুর সংখ্যা বের করবো, হ্যাঁ। তো কথা হচ্ছে যে এখানে তো আমরা পরিমাণ পাইছি, ঠিক আছে, পরিমাণ বা ওয়েট পাইছি, আর অণুর সংখ্যা আছে কোথায়, অণুর সংখ্যা আছে ডানে, অণুর সংখ্যা আছে কোথায়, ডানে, তার মানে একে ডানে রাখতে হবে, ঠিক আছে। তাহলে আমরা চলো বের করি, তাহলে এটুক নিয়েই তো আমরা ম্যাথটা করতে পারতেছি। তাহলে আমরা দেখো, আমরা জানি যে 32 গ্রাম অক্সিজেন অণু সমান সমান এই লাইনটি লিখতেছি, কারণ আমরা অণু বের করবো, কতটি অণু এটা আমরা বের করবো, মানে অণুর সংখ্যা বের করবো, এই জন্য অণুর সংখ্যাটাকে ডানে রাখবো আর ওয়েটটাকে বামে রাখতেছি, ঠিক আছে। ওকে, তাহলে 6.02 ইন্টু 10⁻23টি অক্সিজেন অণু, ঠিক আছে। আর দেখো কোশ্চেনে দেওয়া আছে কত গ্রাম, ওইটা আমরা চলো ঐকিক করে বের করি। অতএব 10 গ্রাম, কোশ্চেনে দেওয়া আছে 10 গ্রাম, তাহলে 10 গ্রাম অক্সিজেন অণু সমান সমান 6.02 ইন্টু 10⁻23 ইন্টু 10 ডিভাইডেড বাই 32 টি অক্সিজেন অণু। ভালো কথা। তো চলো দেখি কয়টা অক্সিজেন অণু হয়, ক্যালকুলেটর ক্যালকুলেশন করি চলো। 6.02 ইন্টু 10⁻23 ইন্টু 10 ডিভাইডেড বাই 32, তার মানে 1.88 ইন্টু 10⁻23টি অক্সিজেন অণু। ভালো কথা। এবার আমরা অ্যামোনিয়ার অণুর সংখ্যা বের করতে হবে। অক্সিজেন গ্যাসের আমরা অণুর সংখ্যা পাইছি, এখন আমাদের অ্যামোনিয়া গ্যাসের অণুর সংখ্যা বের করতে হবে, ঠিক আছে। ওকে, তাহলে এখন আমরা লিখতে পারি আবার ধরো অ্যামোনিয়ার জন্য, ঠিক আছে, আমরা জানি কি যে 1 মোল অ্যামোনিয়া সমান সমান এই যে অ্যাভোগাড্রোর সংখ্যা 6.02 ইন্টু, এখানে অ্যামোনিয়া কি, অ্যামোনিয়া অণু, তাহলে এখানে অণুর সাপেক্ষে অণু আসবে, আর 1 মোলের সাপেক্ষে অলওয়েজ অ্যাভোগাড্রোর সংখ্যা, ঠিক আছে, ইন্টু 10⁻23টি অ্যামোনিয়া অণু। লেখাটা একটু নিচে নেমে যাচ্ছে, পার্ডন। ওকে, 6.02 ইন্টু 10⁻23টি অ্যামোনিয়া অণু ইকুয়ালস টু তোমার বিষয়টা হচ্ছে 17 গ্রাম। কারণ কি দেখো, একটা নাইট্রোজেনের জন্য 14 আর 3টা হাইড্রোজেনের জন্য 3, 14 প্লাস 3 মানে 17 গ্রাম। 17 গ্রাম আমি একটু মানে দেখা যাচ্ছে যে তোমরা তো এগুলো জানো, এই জন্য আমি করতেছি, শর্টে লিখতেছি 17 গ্রাম অ্যামোনিয়া অণু। তো এখান থেকে আমাদের করণীয় কি, করণীয় হচ্ছে যেহেতু আমরা কতটি অণু বের করবো, তাহলে ওই আগের নিয়মে আমরা করতেছি যে 17 গ্রাম অ্যামোনিয়া, তাহলে আমরা বলতে পারি যে অতএব 17 গ্রাম অ্যামোনিয়া সমান সমান 6.02 ইন্টু 10⁻23টি অ্যামোনিয়া অণু। হ্যাঁ, তো এখান থেকে আমরা বলতে পারি কতটুকু দেওয়া আছে, 10 গ্রাম দেওয়া আছে। অতএব 10 গ্রাম অ্যামোনিয়া সমান সমান 6.02 ইন্টু 10⁻23 ইন্টু 10 ডিভাইডেড বাই 17 টি অ্যামোনিয়া অণু। তো চলো দেখি কতটা অ্যামোনিয়া অণু আসে। 6.02 ইন্টু 10⁻23 ইন্টু 10 divided by 17, that means 3.54 into 10⁻23টি অ্যামোনিয়া অ্যামোনিয়া অণু। তাহলে এখন খেয়াল করো কে বেশি আছে, অবশ্যই অ্যামোনিয়ার অণুর সংখ্যা বেশি। তো যেহেতু অ্যামোনিয়ার অণুর সংখ্যা বেশি আর অক্সিজেনের অণুর সংখ্যা কম, আমরা তাহলে বলতে পারি যে কাজেই গ্যাস দুটির অণুর সংখ্যা সমান নয়, কাজেই গ্যাস দুটির অণুর সংখ্যা সমান নয়, ঠিক আছে। তোমরা ঠিক এভাবে একুরেটলি টু দ্য পয়েন্টে এভাবে ম্যাথমেটিক্যাল ইকুয়েশনের মাধ্যমে যুক্তি সহকারে লিখে দিবে, তাহলেই তোমরা বোর্ড পরীক্ষায় পূর্ণ নম্বর পাবে ইনশাআল্লাহ। ওকে, তাহলে আমি আশা রাখতেছি তোমরা এটা লিখে নিছো। আমি এখন এমসিকিউ প্রবলেম সলভ করে দিব, তোমাদের কিছু কনসেপচুয়াল এমসিকিউ সলভ করে দিব, যাতে তোমরা নিজেরাই যখন প্র্যাকটিস করবে, অবশ্যই বইটা একবার আগে রিডিং দিয়ে নিবে মনোযোগ সহকারে, বুঝে হ্যাঁ, তাহলে তোমরা, আমি আশা রাখতেছি, এবং তখন তোমরা নিজেরাই
যে কনসেপচুয়াল যে বিষয়গুলো আছে, যে কনসেপচুয়াল যে এমসিকিউর কোশ্চেনগুলো আছে সেগুলো আমি করে দিব, ঠিক আছে। এবং তোমরা অ্যাডিশনাল বা অতিরিক্ত যে কাজটা করবে সেটা হচ্ছে সেটা হচ্ছে মেইন বুকটা একবার রিডিং দিয়ে নিবে মনোযোগ সহকারে, ঠিক আছে, বুঝে বুঝে। তাহলে দেখবে যে তোমরা নিজেরাই, হ্যাঁ, তাহলে দেখবে যে তোমরা নিজেরাই সকল সকল টাইপের এমসিকিউ তোমরা নিজেরাই প্র্যাকটিস করে সলভ করতে পারবে ইনশাআল্লাহ। ওকে, ঠিক আছে। তো এখন বিষয় হচ্ছে, আমি এটা মুছে দিচ্ছি। ওকে, আমার সাথে সাথে তোমরা দ্রুত লিখবে অবশ্যই। এমসিকিউ দেখো, প্রথমে এক নাম্বার ওরা বলছে যে 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড, 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড এ মোট অণুর সংখ্যা কতটি? অণুর সংখ্যা কতটি? এখন আমরা তো একটা কনসেপচুয়াল লাইন জানি, সেটা কি? সেটা হচ্ছে আমরা বলছিলাম কি, যদিও ম্যাথ কনসেপচুয়াল ওই যে লাইনটা আছে আগের ক্লাসে দেখাই দিয়েছি, ওই লাইনটা দিয়ে করাটা সবচেয়ে সহজ। সেটা হচ্ছে 1 মোল কার্বন ডাইঅক্সাইড সমান সমান কতটুক? সমান সমান 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড সমান সমান 6.02 ইন্টু 10⁻23 কার্বন ডাইঅক্সাইড অণু, এতটি কার্বন ডাইঅক্সাইড অণু। তাহলে খেয়াল করো, আমাকে তো 1 মোল পরিমাণই দিয়ে দিছে কার্বন ডাইঅক্সাইড, 1 মোল পরিমাণ কার্বন ডাইঅক্সাইড দিয়ে দিছে, অর্থাৎ 44 গ্রামই তো দিয়ে দিছে। তাহলে 44 গ্রাম মানে কি? সেটা হচ্ছে অ্যাভোগাড্রো নাম্বার, অর্থাৎ 6.02 ইন্টু 10⁻23 কার্বন ডাইঅক্সাইড অণু। আশা রাখতেছি বুঝতে পারছো। এবার 2 নম্বর কোশ্চেন হচ্ছে, দেখো, আচ্ছা, কার্বন ডাইঅক্সাইড 44 কেমন হইলো? ওই যে কারণ কি, কার্বন 12 আর এখানে কত 2 ইন্টু 16, 16 দুগুণে 32 আর 12 কত 44, ঠিক আছে। তো এই 44 এই গ্রাম পরিমাণই তো আছে, 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড, অর্থাৎ 1 মোল পরিমাণ দিয়ে দিছে, দ্যাট মিন্স অ্যাভোগাড্রো নাম্বার হবে। তো এইটা দেখবা যে টেস্ট পেপার অনেক বড় করে দেওয়া, ঠিক আছে। আমি একটা টেস্ট পেপারে দেখছি যে অনেক বড় করে দেওয়া, আমি নাম বলতেছি না। তো কথা হচ্ছে যে তোমরা যখন কনসেপ্ট ক্লিয়ার থাকবে তখন তোমরা ইজিলি একুরেটলি আনসার করতে পারবে, ঠিক আছে। তোমরা তখন ইজিলি একুরেটলি আনসার করতে পারবে ইনশাআল্লাহ। ওকে, দেখো 2 নাম্বার, ওরা আমাকে কোশ্চেনে বলছে 0.0075 মোল HCl দ্রবণে HCl এর ভর কত? HCl এর ভর কত? অর্থাৎ আমাকে ওরা কি চাইছে? ওরা আমাকে W চাইছে। W ইকুয়ালস টু হোয়াট? তো এখানে আবার এখানে মোল দিয়ে দিছে, মানে n এর মান দেওয়া আছে, W চাইছে। আর এখানে HCl এর এখান থেকে আমরা কি পাই? HCl এর আণবিক ভর পাই, অর্থাৎ m পাই। তাহলে n m W এর মধ্যে একটা সম্পর্ক আছে না? কারণ কি আমরা জানি কি, এখানে আমরা সলিউশন করতেছি, দেখো। আচ্ছা, এটা তো আমরা সলিউশন করছিলাম, ভালো কথা। আমরা সলিউশন করতেছি, দেখো, আমরা জানি কি n ইকুয়ালস টু W/m। তো ওরা আমরা কি চাইছে? W চাইছে। তো এখান থেকে কি লেখা যায়? W ইকুয়ালস টু n ইন্টু m। এই যে দেখো, এদিকে এইভাবে গুণ করছি, W ইকুয়ালস টু n ইন্টু m। n এর মান কত? 0.0075। আর আণবিক ভর m এর মান কত HCl এর? এই যে এটা করতে করতে তো আমাদের এখন ভাজা ভাজা করে বলছি, সেটা হচ্ছে 36। মানে আমরা এটা করতে করতে তো বৃদ্ধ হয়ে গেছি, এটা তো আমাদের এখন মনে থাকার কথা। ক্লোরিনের 25.5 আর এখানে 1 মানে 36.5। তাহলে এখন কত হইলো দেখো, এটা কি, এটা গ্রামে প্রকাশিত অবশ্যই, ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে, ওকে। দেখো তাহলে এখন কত গ্রাম হইলো, দেখো, চলো ক্যালকুলেশন করি। সেটা হচ্ছে 0.0075 ইন্টু 36.5, তাহলে হয় হচ্ছে 0.274 গ্রাম, 0.274 গ্রাম। এটা হলো আনসার, ঠিক আছে। আর এখানে এটা ছিল আনসার। তো আমি আশা রাখতেছি যে এই দুটো তোমরা লিখে নিবে দ্রুত। তাহলে আমি পরের কোশ্চেনটা যাচ্ছি। দেখো পরে যে কোশ্চেনটা, সেটা হচ্ছে, দেখো 3 নম্বর যে কোশ্চেনটা, সেটা হচ্ছে
তারা আমাকে বলছে ম্যাগনেসিয়ামের 10টি পরমাণুর ভর কত। এটা করার জন্য আমরা কি করব, অবশ্যই আমরা মোল সংখ্যার সাহায্য নেব। কারণ কি আমরা জানি কি যে 1 মোল ম্যাগনেসিয়াম, শুধু ম্যাগনেসিয়াম আছে, তার মানে ম্যাগনেসিয়াম পরমাণু, তাহলে 1 মোল ম্যাগনেসিয়াম সমান কত, 12 × 24, অর্থাৎ 24 গ্রাম ম্যাগনেসিয়াম ইকুয়ালস টু কতটি পরমাণু, 6.02 × 10⁻23টি ম্যাগনেসিয়াম পরমাণু। যারা আগের ক্লাস করছো তাদের তো এগুলো একদম মারাত্মক লেভেলের ইজি লাগতেছে, আমি জানি সেটা। তাহলে খেয়াল করো, আমাদের ভর চাইছে, মানে এই যে 24 গ্রাম, এটাকে তারা ডানে রাখতে হবে। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি অতএব 6.02 × 10⁻23টি ম্যাগনেসিয়াম পরমাণু ইকুয়ালস টু 24 গ্রাম, 24 গ্রাম ম্যাগনেসিয়াম। তাহলে এখানে আমাকে কি বলছে, অতএব 10টি পরমাণু চাইছে, 10টি ম্যাগনেসিয়াম পরমাণুর ভর হচ্ছে 10 × 24 ডিভাইডেড বাই, এটা নিচে চলে যাবে, অর্থাৎ 6.02 × 10⁻23 গ্রাম ম্যাগনেসিয়াম। ভালো কথা, চলো ক্যালকুলেশন করি আমরা। 10 × 24 ডিভাইডেড বাই 6.02 × 10⁻23, তাহলে এখানে কোশ্চেনে আসে হচ্ছে 3.98 × 10⁻22, মানে 10⁻22, 3.98 × 10⁻22 গ্রাম ম্যাগনেসিয়াম। ভালো কথা, এটা হচ্ছে আনসার। এবার আমরা 4 নম্বরে চলে যাই। দেখো 4 নম্বরের আমাকে বলছে যে একটি হাইড্রোজেন পরমাণুর ভর কত, একটি হাইড্রোজেন পরমাণুর ভর কত। ভালো কথা, এটাও ঠিক আমরা ওই যে আগের ক্লাসের যে এই যে কনসেপচুয়াল লাইনটা, হ্যাঁ আমাদের সেই বিখ্যাত জাতীয় কনসেপচুয়াল লাইনের আমরা সাহায্য নেব। সেটা কি, সেটা হচ্ছে আমরা কি জানি, 1 মোল হাইড্রোজেন পরমাণু সমান 1 গ্রাম হাইড্রোজেন, ঠিক আছে, ইকুয়ালস টু আমরা কি জানি 6.02 × 10⁻23টি হাইড্রোজেন পরমাণু। ভালো কথা। এখন আমাকে কি চাইছে, এতটি পরমাণু আর একটি পরমাণু চাইছে, তাহলে আমরা এটাকে বামে রাখবো, আর ভর যেহেতু চাইছে তাহলে ভরকে ডানে রাখবো, ঠিক আছে। তাহলে 6.02 × 10⁻23টি হাইড্রোজেন পরমাণু সমান 1 গ্রাম হাইড্রোজেন। আচ্ছা, অতএব ওরা কি বলছে, একটি হাইড্রোজেন পরমাণু, ঠিক আছে, তার মানে একটি হাইড্রোজেন পরমাণু সমান 1 × 1 ডিভাইডেড বাই, এটা নিচে চলে যাবে, 6.02 × 10⁻23, ঠিক আছে, গ্রাম হাইড্রোজেন। তো চলো আমরা দেখি কত গ্রাম আসে ক্যালকুলেশন করে। 1 ডিভাইডেড বাই 6.02 × 10⁻23, তাহলে কত আসে, 1.66 × 10⁻24, 1.66 × 10⁻24 গ্রাম হাইড্রোজেন পরমাণু। ভালো কথা। তো আমরা আশা রাখতেছি যে এটা ক্লিয়ার, আলহামদুলিল্লাহ। তো এখন পরের প্রবলেমে যাব। ঠিক আছে, 5 নম্বর প্রবলেম। তো একবার আমি ক্যামেরাটা চেক করে নিয়েছি যে সকল কিছু ওকে আছে কিনা। হ্যাঁ, সকল কিছু ওকে আছে। তো 5 নম্বর প্রবলেম যেটা বলছে আমাকে, সেটা হচ্ছে 1 মোল কার্বন ডাইঅক্সাইড অণুতে অক্সিজেন পরমাণুর সংখ্যা। 1 মোল কার্বন ডাইঅক্সাইড অণুতে অক্সিজেন পরমাণুর সংখ্যা, অক্সিজেন পরমাণুর সংখ্যা। আচ্ছা, ভালো কথা। তাহলে আমরা সেই জাতীয় লাইনের সাহায্য নিব। সেটা কি, সেটা হচ্ছে সলিউশন করতেছি। 1 মোল কার্বন ডাইঅক্সাইড সমান আমরা জানি যে 6.02 × 10⁻23টি কার্বন ডাইঅক্সাইড অণু, ঠিক আছে। তো এখন এটা তো পুরো কার্বন ডাইঅক্সাইড অণু নিয়ে ডিল হচ্ছে, কিন্তু এখানে অক্সিজেন আছে কয়টা, অক্সিজেন আছে 2টা। তাহলে অক্সিজেনের ক্ষেত্রে কি হবে, 2 × 6.02 × 10⁻23টি
অক্সিজেন অণু, ভালো কথা। এটা ক্যালকুলেশন করে দিলে তো আমাদের আনসার, তাহলে আমরা পেয়ে যাই যে কয়টা অক্সিজেন। ঠিক আছে, তাহলে চলো আমরা এই করি 2 × 6.02 × 10⁻23, তার মানে আনসার কত আসে 1.2 × 10⁻1.20 × 10⁻24, 1.20 × 10⁻24 অক্সিজেন অণু, এটা হচ্ছে আনসার। এবার 6 নম্বর যে কোশ্চেনটা, চলো 6 নম্বর কোশ্চেনটা সলভ করি। ওরা আমাকে বলছে যে 2 মোল ক্যালসিয়াম 2+ আয়নে কতটি ক্যালসিয়াম 2+, কতটি ক্যালসিয়াম 2+ আয়ন থাকে, আয়ন থাকে, ভালো কথা। তো দেখো আমরা জানি যে 1 মোল ক্যালসিয়াম, ওই যে আমরা এখন আমরা এই জাতীয় লাইনের সাহায্যই নিব আগের ক্লাসের। আমরা কি জানি যে 1 মোল ক্যালসিয়াম 2+ আয়ন সমান সমান 6.02 × 10⁻23 ক্যালসিয়াম 2+ আয়ন, ঠিক আছে। ওকে, অতএব 2 মোলে কত হবে, জাস্ট গুণ হবে, 2 মোল ক্যালসিয়াম 2+ আয়ন ইকুয়ালস টু 2 × 6.02 × 10⁻23, 6.02 × 10⁻23 ক্যালসিয়াম 2+ আয়ন। তার মানে এখানে কত আসবে, এই যে সেম আসবে তো, 1.2 × 10⁻23, 1.20 × 10⁻24 টি ক্যালসিয়াম 2+ আয়ন। ওকে, তো এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে 7 নম্বর প্রবলেমে চলে যাব। সাত নম্বর প্রবলেমে কি বলছে, 7 নম্বর প্রবলেমে বলছে যে 10 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট এ কতটি অণু বিদ্যমান, কতটি অণু বিদ্যমান। তাহলে এটা তো আমরা ওই যে আগের ক্লাসে সেই জাতীয় কনসেপ্ট বা জাতীয় যে বেসিক সেটা সাহায্য নিব। আমরা জানি দেখো ক্যালসিয়াম কার্বনেট হচ্ছে দেওয়া আছে, তার মানে আমরা জানি কি, আমরা জানি যে 1 মোল ক্যালসিয়াম কার্বনেট সমান সমান কত, ক্যালসিয়ামে 20 প্লাস একটা কার্বনে 12, 20 প্লাস 12 কত 52, আর এখানে কত 3 × 48 মানে 100, ঠিক আছে। 1 মোল ক্যালসিয়াম কার্বনেট সমান সমান 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট ইকুয়ালস টু 6.02 × 10⁻23 ক্যালসিয়াম কার্বনেট কি অণু, ভালো কথা। তাহলে দেখো 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটে 6.02 বিদ্যমান, তাহলে 10 গ্রাম, অতএব 10 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট সমান সমান আমরা লিখতে পারি 10 × 6.02 × 10⁻23 ডিভাইডেড বাই 100 টি ক্যালসিয়াম কার্বনেট অণু, ভালো কথা। তা চলো আমরা ক্যালকুলেশন করলে তো আনসারটা বের হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে 10 × 6.02 × 10⁻23 ডিভাইডেড বাই 100, তার মানে 6.02 × 10⁻22 টি 6.02 × 10⁻22 টি ক্যালসিয়াম কার্বনেট অণু, ভালো কথা। এটাই হচ্ছে আমাদের আনসার। তো এখন আমরা পরের প্রবলেমে চলে যাব। পরের প্রবলেমটাতে আমাদের বলছে যে দেখো দেখো গভীর মনোযোগ দাও, এটা হচ্ছে 8 নম্বর প্রবলেম। ওরা আমাকে বলছে যে 3 গ্রাম কার্বন পরমাণুর মোল সংখ্যা, 3 গ্রাম কার্বন পরমাণুর মোল সংখ্যা বা n = হোয়াট। তাহলে আমরা এখন কি বলতে পারি, এখন আমরা জাতীয় লাইনের সাহায্য নিতে পারি, যে আমরা জানি কি, আমরা জানি 1 মোল কার্বন, আমরা জানি কি 1 মোল কার্বন পরমাণু সমান সমান 12 গ্রাম, 12 গ্রাম কি 12 গ্রাম কার্বন, ভালো কথা। এখন আমাকে 12 গ্রাম কার্বন সমান সমান 1 মোল লিখতে হবে, কারণ কি, কারণ মোল সংখ্যা বা n চাইছে, যেটা চাই সেটাকে আমরা সাধারণত ডানে লিখি, ঠিক আছে। তাহলে 12 গ্রাম কার্বন সমান সমান 1 মোল, তাহলে অতএব ঐকিক করে ফেললেই তো হয়, 3 গ্রাম কার্বন সমান সমান 3 × এই যেটা আছে 1 ডিভাইডেড বাই এইটা নিচে চলে যাবে 12, তাহলে এখানে কত 1, এখানে 4, তাহলে 1/4 মানে কত, 1/4 মানে হচ্ছে 0.25, হ্যাঁ 0.25 মোল মানে 1/4, ঠিক আছে, মানে কি 0.25 মোল, 0.25 মোল কার্বন, ব্যাস কার্বন, হ্যাঁ 0.25 মোল কার্বন, ব্যাস এটাই হচ্ছে যে মানে আমাকে ওরা চাইছিল। তো আমি মুছে দিচ্ছি।
আচ্ছা, তোমাদের আর কয়েকটা প্রবলেম আছে, এরপর হচ্ছে আমি এইচডব্লিউ দিয়ে ক্লাসটা কমপ্লিট করে দিচ্ছি। ঠিক আছে, তো দেখো এবার 9 নাম্বার প্রবলেম বলছে যে প্রমাণ তাপমাত্রা ও চাপে। 9 নাম্বার প্রবলেম বলছে প্রমাণ তাপমাত্রা ও চাপে 1 মোল গ্যাসের আয়তন। তো এটা তো আমাদের আগের ক্লাসে এই কনসেপ্ট বা বেসিক ক্লিয়ার। 1 মোল গ্যাসের আয়তন সেটা কি? প্রমাণ তাপমাত্রা ও চাপ মানে কি? এসটিপি, স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসার। তো এখানে যে কোনো গ্যাসের 1 মোলের আয়তন হয় 22 যেটার আনসার হচ্ছে 22.4 লিটার। ঠিক আছে, ওকে। তারপর 10 নম্বরে কি বলছে? 10 নম্বরে বলছে হচ্ছে এসটিপিতে 16 গ্রাম অক্সিজেন, 16 গ্রাম, হ্যাঁ, অক্সিজেনের মোলার আয়তন কত? মোলার আয়তন কত? ঠিক আছে, তো এখন খেয়াল করো বিষয়টা, সেটা হচ্ছে এখানে উপরে যে জিনিসটা বলছে প্রমাণ তাপমাত্রা ও চাপ, ওইটা কি ওরা হচ্ছে জাস্ট সংক্ষেপে দিয়ে দিয়েছে এসটিপি, মানে স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসার বা প্রমাণ তাপমাত্রা ও চাপ। তো এটা আমরা দেখলামই, যে কোনো গ্যাসের 1 মোল সমান 22.4 লিটার। তো এখন কথা হচ্ছে এখানে আসলে অক্সিজেন গ্যাস বলতে বোঝাচ্ছে O2। ঠিক আছে, তো O2 যেটা আছে না, তো এখন কথা হচ্ছে এই অক্সিজেন মানে কি? আমরা তাহলে সেই জাতীয় লাইনের সাহায্য নিতে পারি সলিউশন করতে, যে 1 মোল অক্সিজেন সমান এখানে কিন্তু 16 হবে না, কারণ কি এখানে 2টা অক্সিজেন আছে। দ্যাট মিন্স অক্সিজেন পরমাণু না, অক্সিজেন গ্যাস বলতে বোঝায় যে এখানে শুধু অক্সিজেন বলতে অক্সিজেন গ্যাসটাকে বোঝায়। আর প্রকৃতিতে অক্সিজেন এভাবে O2 আকারে থাকে, মানে অক্সিজেন গ্যাস আকারে এইভাবে থাকে। তো তার মানে কি 16 × 2, দ্যাট মিন্স 32 গ্রাম অক্সিজেন অণু। ঠিক আছে, সমান 6.02 × 10⁻23 অক্সিজেন অণু। কিন্তু এখানে তো অণু চাই নাই, কতটা অণু এটা তো চাই নাই, চাইছে কি? চাইছে কত লিটার। তাহলে যে কোনো গ্যাস কি পরিমাণ থাকে? 22.4 লিটার থাকে, 22.4 লিটার। ভালো কথা। এই তো আয়তন বা ভলিউম চাইছে, এই জন্য ভলিউম নিয়ে আসছি। ওই আমাদের সেই আগের ক্লাসে জাতীয় কনসেপ্ট বা জাতীয় সূত্র, মানে জাতীয় কনসেপ্ট বা জাতীয় বেসিকের আলোকে। ওকে, ভালো কথা। তাহলে এখানে অতএব আমরা কি বলতে পারি? 16 গ্রাম অক্সিজেন সমান কি 16 × 22.4 ডিভাইডেড বাই 32 নিচে। ঠিক আছে, তো চলো এখন আমরা করি। আচ্ছা, ভালো কথা, এটা তো হাতে না, তোমরা ক্যালকুলেটর দিয়েই করবে যাতে ভুল এড়াতে পারো। ঠিক আছে, ইনশাআল্লাহ। ওকে, তো 16 × 22.4 ডিভাইডেড বাই 32 কত আসে? 11.2 লিটার। আনসার আসে হচ্ছে 11.2 লিটার। এটাই হলো আনসার। ঠিক আছে, তো তারপর আমি 11তে যাচ্ছি, 11 নম্বর প্রবলেম। খেয়াল করো, 11 নম্বর যে প্রবলেমটা দেওয়া আছে সেটা হচ্ছে মোলার দ্রবণের ঘনমাত্রা চাইছে। 11 নম্বর প্রবলেমে বলছে যে মোলার দ্রবণের ঘনমাত্রা। তো আমরা তো সেই আগে থাকতেই জানি যে মোলার দ্রবণের ঘনমাত্রা কত, সেটা হচ্ছে 1 মোলার। আমি বলছিলাম কি যে দ্রবণের ঘনমাত্রা 1 মোলার তাকে মোলার দ্রবণ বলে। ঠিক আছে, এর সাথে অ্যাডিশনাল একটা জিনিস থিওরি আকারে লিখে নাও। আর যদি সেমি মোলার বলে কখনো, যে দ্রবণের ঘনমাত্রা, আচ্ছা, যদি কখনো সেমি মোলার বলে তাহলে বলবে যে সেটা 0.5 মোলার। তার মানে বুঝায় কি যে দ্রবণের ঘনমাত্রা 0.5 মোলার তাকে সেমি মোলার দ্রবণ বলে। আর যদি কখনো ডেসিমোলার বলে এমসিকিউতে বা যাই বলুক না কেন, জ্ঞানমূলক আসুক না কেন, তোমার তো কনসেপ্ট আল্লাহর মতো ক্লিয়ার আছে, আলহামদুলিল্লাহ। আর ডেসিমোলার যদি বলে তাহলে হচ্ছে 0.1 মোলার। আশা রাখি ক্লিয়ার, এটা লিখে নিছো। ঠিক আছে, তো তারপর হচ্ছে তোমাদের 12 নাম্বার কোশ্চেনে বলছে যে 1 লিটার দ্রবণে 0.1 মোল দ্রবীভূত থাকলে দ্রবণের ঘনমাত্রা ঠিক আছে, তো এখন আমরা তো আগের যে ক্লাসগুলো যারা আমরা করে আসছি তারা তো এটা একদম ক্লিয়ার যেটা আসলে কি ব্যাপারটা, আলহামদুলিল্লাহ। দেখো 1 লিটার দ্রবণ, মানে 1 লিটার কি আছে? 1 লিটার দ্রবণ আছে, 1 লিটার দ্রবণ আছে। এই 1 লিটার মধ্যে দ্রব আছে কি পরিমাণ? 0.1 মোলার। যেটা আমাদের 1 লিটার দ্রবণে যে পরিমাণ দ্রবীভূত থাকে তাকে কি বলে? তাকে মানে
1 লিটার দ্রবণে যেই পরিমাণ দ্রব দ্রবীভূত থাকে ওই পরিমাণটা হচ্ছে মানে তত মোলার, ঠিক আছে? ওকে, ভালো কথা, বা মোল পার লিটার। ওকে, তাহলে এখানে আমাকে বলছে কি এত মোলার না, এত মোল, 0.1 মোল। ঠিক আছে, তাহলে একে কি বলে? একে তো আমরা জানি 0.1 মোল যদি থাকে তাহলে একে বলা হয় কি? তাহলে এর হচ্ছে 0.01 মোল পার লিটার, বা 0.1 মোল পার লিটার, বা 0.1 মোলার। তাহলে 0.1 মোলার মানে কি? কোন দ্রবণের ঘনমাত্রা 0.1 মোলার মানে হচ্ছে ডেসিমোলার। তাহলে আনসার হবে কি? আনসার হবে ডেসিমোলার। আর যদি এটা 0.5 মোলার থাকতো, মানে 0.5 মোল দ্রবীভূত থাকতো, তাহলে তো সেমি মোলার। আর 1 মোলার থাকলে, আর যদি 1 মোল থাকতো তাহলে হচ্ছে সেটা হয়তো মোলার দ্রবণ। ঠিক আছে, তাহলে যেহেতু 0.1 মোলার তাহলে আমরা বলতে পারি ডেসিমোলার। ঠিক আছে, আগের ক্লাসে এটা একদম বিস্তারিতভাবে আমাদের ক্লিয়ার করে দেওয়া আছে এই কনসেপ্টটা বা এই বেসিকটা, আলহামদুলিল্লাহ। ওকে, ঠিক আছে, তো এখন কথা হচ্ছে আমি 13 নম্বরে আসতেছি, 13 নম্বর প্রবলেম। ওকে, 13 নম্বর প্রবলেম বলছে হচ্ছে 750 ml 0.1 মোলার সোডিয়াম কার্বনেট দ্রবণে কত গ্রাম দ্রব আছে? খেয়াল করো, সেটা হচ্ছে সোডিয়াম কার্বনেট। আচ্ছা, ভালো কথা, মানে কত গ্রাম দ্রব আছে, মানে ডব্লিউ চাইছে। ঠিক আছে, ডব্লিউ আমাকে চাইছে। কি কি দেওয়া আছে দেখি? 750 ml ভলিউম দেওয়া আছে ভি। ঠিক আছে, তারপর হচ্ছে এখানে ঘনমাত্রা এস দেওয়া আছে। সোডিয়াম কার্বনেট মানে কি? Na2CO3, মানে যখন তুমি আণবিক ভর বের করবে সোডিয়াম কার্বনেট দেখবে যে 106 আসে। কত আসে? 106। ঠিক আছে, ভালো কথা। কত গ্রাম? ডব্লিউ চাইছে। তাহলে এখন আমরা এই যে মোলারিটির সূত্র ব্যবহার করতে পারি। আবার দেখো এখানে এমএল আছে, তাহলে ওই যে আমরা যে মোলারিটি ব্যবহার করি না সলিউশন করতে গেলে আমরা কি করি? মোলারিটির সূত্র এসি মানে ব্যবহার করি। আচ্ছা, আমি একবার চেক করি যে ক্যামেরাটা ঠিক আছে কিনা। হ্যাঁ, সকল কিছু ঠিক আছে। তো খেয়াল করো যে আমরা যখন মোলারিটির সূত্র ব্যবহার করি তখন আমরা কি ব্যবহার করি? যে এসি ইকুয়ালস টু ডব্লিউ 1000 বাই এমভি, ডব্লিউ ইন্টু 1000 ডিভাইডেড বাই এমভি। তো এখান থেকে কিন্তু ডব্লিউটাকে নিয়ে আসতে পারি। কি করি? এখান থেকে আর গুণন করতে পারি। দেখো এখান থেকে ডব্লিউটা বের করি। ডব্লিউটা বের করার জন্য এখানে আমরা আর গুণন করি। তাহলে কি হয়? ডব্লিউ ইকুয়ালস টু এস এম ভি, আর এই 1000 নিচে চলে আসছে, ডিভাইডেড বাই 1000। তাহলে এস এর মান কত? 0.1, এম এর মান কত? 106, ভি এর মান কত? 750, ডিভাইডেড বাই 1000। তাহলে চলো দেখি আমরা আনসার বের করি কত আসে। 0.1 ইন্টু 106 ইন্টু 750 ডিভাইডেড বাই 1000, তার মানে কত আসে? 7.95। কত গ্রাম? 7.95 গ্রাম। আশা রাখতেছি ক্লিয়ার। ঠিক আছে, এখন আমি 14 নাম্বার করে দিব। দেখো 14 নম্বর যে কোশ্চেনটা একদম হুবহু একই রকম, একই টাইপ। 14 নম্বরে দেওয়া আছে 100 ml, মানে আয়তনটা ml এ দেওয়া আছে, যে কারণে আমরা এসি ইকুয়ালস টু ডব্লিউ ইনটু 1000 ডিভাইডেড বাই এমভি এই সূত্র ব্যবহার করছিলাম। ওকে, দেখো 100 ml ডেসিমোলার, 100 ml ডেসিমোলার কস্টিক সোডার দ্রবণ। কস্টিক সোডা মানে কি? সোডিয়াম হাইড্রোক্সাইড। এগুলো কিন্তু মনে রাখতে হবে, ঝাড়া মুখস্থ থাকতে হবে যে কস্টিক সোডা মানে কি। আবার কস্টিক পটাশ মানে কি? কস্টিক পটাশ মানে কি? পটাশিয়াম হাইড্রোক্সাইড। আর কস্টিক সোডা মানে কি? সোডিয়াম হাইড্রোক্সাইড। ওকে, দেখো কস্টিক সোডার দ্রবণ প্রস্তুত করতে কি পরিমাণ দ্রব প্রয়োজন? কি পরিমাণ দ্রব প্রয়োজন? আচ্ছা, খেয়াল করো কি কি দেওয়া আছে দেখি আমরা। 100 ml ডেসিমোলার, 100 ml মানে এটা ভি দেওয়া আছে। ডেসিমোলার মানে 0.1 মোলার,
এটা মানে কি, এটা মানে হচ্ছে এই ঘনমাত্রা মোলারিটিতে, মানে এস দেওয়া আছে। কস্টিক সোডা মানে সোডিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম হাইড্রোক্সাইডের এম কত 40, হিসাব করো 23 16 আর 1 কত, 23 আর 1 24 আর 16 কত 40। ভালো কথা। কি পরিমাণ দ্রব প্রয়োজন মানে ডব্লিউ চাইছে, তাহলে আগের নিয়মে করতে পারি সলিউশন। যেহেতু এই যে এসটা, এই এসটাকে ধরে আমরা এস এর রেসপেক্টে বের করতে পারি। মোলারিটি এস ইকুয়ালস টু কি জানি, যেহেতু এমএল এ দেওয়া আছে, ডব্লিউ 1000 ডিভাইডেড বাই এমভি। তো এখান থেকে আমরা কি করতে পারি, এখান থেকে আমরা ডব্লিউ সূত্র পাওয়া যায়। ডব্লিউ ইকুয়ালস টু, এই সূত্রটা মুখস্থ রাখতে পারো, ডব্লিউ ইকুয়ালস টু এস এম ভি, কি করছি আর গুণন করছি, এস এম ভি ডিভাইডেড বাই 1000। এই সূত্রটা মুখস্থ রাখলে কি হবে, এই সূত্রটা যখন তোমার এমএল এ ম্যাক্সিমাম টাইম এমএল এই দেওয়া থাকে, যখন এমএল এ দেওয়া থাকবে দ্রবের, যখন দ্রবের যখন হচ্ছে তোমার দ্রবণটা কি থাকবে, দ্রবণের আয়তন যখন এমএল এ দেওয়া থাকবে, এবং যখন দ্রবের ভর যখন যখন দ্রবের ভরটা গ্রামে চাইবে, মানে তখন তোমরা দ্রবের ভরটা গ্রামে যখন বের করবে, আর দ্রবণের ভর যখন এমএল এ দেওয়া থাকবে, তখন তোমরা ডব্লিউর সূত্র বা এই দ্রবের ভর বের করার সূত্রটা খুব সহজেই বের করতে পারো। সেটাকে ডব্লিউ ইকুয়ালস টু এস এম ভি বাই 1000, ডব্লিউ ইকুয়ালস টু এস এম ভি বাই 1000 এই সূত্র দিয়ে, ঠিক আছে। ডব্লিউ ইকুয়ালস টু এস এম ভি বাই 1000 এই সূত্রটা এইভাবে মনে রাখতে পারো। যেমন এস ইকুয়ালস টু ডব্লিউ 1000 বাই এম ভি, যখন কি, যখন ভি এমএল এ দেওয়া থাকে, ভি কিসে দেওয়া থাকে, এমএল এ দেওয়া থাকে, এইটা যেমন তোমরা মনে রাখছো, ঠিক আছে। আর ডব্লিউ কিসে দেওয়া ছিল, ডব্লিউ হচ্ছে গ্রামে দেওয়া ছিল। ঠিক একইভাবে ভি যখন এমএল এ দেওয়া থাকবে আর ডব্লিউ যখন আমরা গ্রামে বের করব, তখন ডব্লিউর এই সূত্রটা বা এই যে দ্রবের যে ভরটা, এটা বের করার সূত্রটা তোমরা ইজিলি মনে রাখতে পারো, তাহলে তোমাদের ম্যাথটা করাটা ইজি হবে, ঠিক আছে, ইজিয়ার হবে এবং তোমরা টাইম সেভ করতে পারবে। ওকে, ইনশাআল্লাহ। তো দেখো আমরা তাহলে বের করে ফেলি, সেটা হচ্ছে কত, এস এর মান কত, দেখো এস এর মান 0.1 ইন্টু এম এর মান কত, এম এর মান হচ্ছে 40, ভি এর মান কত, ভি এর মান হচ্ছে 100 ডিভাইডেড বাই 1000। তা চলো দেখি আমরা ডব্লিউ এর মান কত আসছে, 0.1 ইন্টু 100 ইন্টু 40 ডিভাইডেড বাই 1000, তাহলে আনসার আসছে হচ্ছে 0.4 গ্রাম। আনসার কত আসছে, আনসার আসছে দ্রবের ভর হচ্ছে 0.4 গ্রাম, ঠিক আছে। ওকে, তো এখন আমি এটা মুছে দিচ্ছি এবং আজকের ক্লাসে একটা লাস্ট এমসিকিউ। সেটা হচ্ছে আজকের ক্লাসে একটা লাস্ট এমসিকিউ এবং এটা 15 নম্বর এমসিকিউ প্রবলেম। ওকে, দেখো এখানে হচ্ছে আমাকে একটা পাত্র দেওয়া আছে, পাত্রের মধ্যে মনে করো যে 200 ml দেওয়া আছে, এখানে আয়তন দেওয়া আছে 200 ml, আর মনে করো যে দ্রবের যেটা মানে সোডিয়াম হাইড্রোক্সাইডের যে ভর সেটা দেওয়া আছে 5 গ্রাম। এখন বলছে যে দ্রবণটির ঘনমাত্রা কত, দ্রবণটির ঘনমাত্রা কত। দেখো এই যে প্রবলেমটা, এখানেও কিসে দেওয়া, এখানেও ভলিউমটা এমএল এ দেওয়া, তার মানে এমএল এ যদি দেওয়া থাকে তাহলে ঘনমাত্রা এস কি হয়, আমরা চলো সলিউশন করি। তখন ঘনমাত্রা এস হয় ডব্লিউ 1000, আমি এইভাবে মনে রাখতাম ডব্লিউ 1000 বাই এমভি বা ডব্লিউ ইন্টু 1000, ডব্লিউ ইন্টু 1000 মানে ডব্লিউ ইন্টু 1000 বা ডব্লিউ ইন্টু 1000 ডিভাইডেড বাই এমভি, ঠিক আছে। কেননা আয়তন ভি এমএল এ দেওয়া আছে আর ডব্লিউ বা ওয়েট গ্রামে দেওয়া আছে। তো চলো আমরা এখন মান বসাই দিই। ডব্লিউর মান হচ্ছে 5 ইন্টু 1000 ডিভাইডেড বাই এম এর মান কত, এম এর মান হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইডের ক্ষেত্রে 40, আর ভি এর মান কত, ভি এর মান হচ্ছে ভি এর মান দেওয়া আছে বা আয়তন দেওয়া আছে 200। তাহলে এখন আমরা প্রবলেমটা সলভ করে ফেলি, কত আসে দেখি। প্রবলেমটা যদি সলভ করি, 5 ইন্টু 1000 ডিভাইডেড বাই এম এর মান হচ্ছে 40 ইন্টু ভি এর মান হচ্ছে 200, অর্থাৎ 0.625 মোল পার লিটার বা মোলার। এটাই হচ্ছে মোলারিটি বা মোলার ঘনমাত্রা কত, 0.625 মোলার বা মোল পার লিটার, ঠিক আছে। তো এখন কথা হচ্ছে, আমি এটা মুছে দিচ্ছি। আচ্ছা, এখন কথা হচ্ছে তোমরা যদি, আমি যেই 15টা এমসিকিউ প্রবলেম দেখালাম, এই 15টা এমসিকিউ প্রবলেম যদি তুমি বুঝো, তাহলে এটা আমি মনে প্রাণে বিলিভ করি যে তুমি আরো 150টা এমসিকিউ তুমি নিজে এই টাইপের তুমি নিজে এই টাইপের আরো 150টা এমসিকিউ তুমি সলভ করতে পারবা ইনশাআল্লাহ, ঠিক আছে। তো এর সাথে অ্যাডিশনাল একটা কাজ করবো, সেটা হচ্ছে
এমসিকিউ সলভ করার আগে জাস্ট বইটা একবার রিডিং দিয়ে নিবা, মানে বইটা একবার মনোযোগ সহকারে রিডিং দিবে। তোমার এই যে 6 নম্বর যে বা ষষ্ঠ অধ্যায় যে আছে মৌলের ধারণা ও রাসায়নিক গণনা, এই চ্যাপ্টারটা এমসিকিউ সলভ করার আগে তোমরা জাস্ট মেইন বুকটা তোমাদের মনোযোগ সহকারে বুঝে বুঝে রিডিং দিবে, ঠিক আছে? তাহলে দেখবে সাথে তোমরা তো এই 15টা প্রবলেম বুঝেছই। হ্যাঁ, আমি বলে দিয়েছি যে এই 15টা প্রবলেম তোমরা বুঝলে এই টাইপের আরো 150টা প্রবলেম তোমরা নিজেরা করতে পারবে ইনশাআল্লাহ। তো তখন মেইন বুক রিডিং প্লাস এই 15টা প্রবলেম, ঠিক আছে, যখন তোমাদের একদম ক্রিস্টাল ক্লিয়ার ভাবে তোমরা কমপ্লিট করবে আমি যে কাজটা দিচ্ছি, তখন তোমরা যখন এমসিকিউ প্রিভিয়াস ইয়ার্স এর সলভ করতে বসবে তখন দেখবে যে সকল এমসিকিউ তোমরা পারবে। এটা আমি মনে প্রাণে বিলিভ করি যে সকল এমসিকিউ তোমরা নিজেরাই সলভ করতে পারবে ইনশাআল্লাহ। তো এখন আমি এইচডব্লিউ লিখে দিচ্ছি, তোমরা এইচডব্লিউটা অবশ্যই আমার সাথে সাথে লিখে নিবে। এইচডব্লিউটা অবশ্যই আমার সাথে সাথে লিখে নিবে। আমি যে এবং এইচডব্লিউ তোমরা টাইমলি করবে, সকল এইচডব্লিউ করবে এবং টাইমলি করবে, তাহলে এই চ্যাপ্টারটা আমাদের কমপ্লিট হয়ে যাবে ইনশাআল্লাহ। তো এইচডব্লিউ গুলো হচ্ছে সিডব্লিউ এর পড়া রিভিশন। প্রথমে আমি যে সিডব্লিউ তে যা কিছু পড়াইছি সেটা প্রথমে একবার রিভিশন দিবা। সিডব্লিউ এর পড়া রিভিশন, এরপর 20টা সিকিউ বোর্ডে আসা প্র্যাকটিস প্রিভিয়াস ইয়ার্স এর, হ্যাঁ মানে বিগত বছরগুলোর 20টা সিকিউ বোর্ডে আসা সলভ করবে, ঠিক আছে, সলভ। আর লাস্ট ওয়ান ইজ ষষ্ঠ অধ্যায় বই রিডিং, ষষ্ঠ অধ্যায় মেইন বুক রিডিং, মেইন বুক রিডিং এবং 100টা এমসিকিউ প্র্যাকটিস এবং 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 বোর্ডে আসা 100টা এমসিকিউ সলভ করবে, হ্যাঁ সলভ করবে। এবং এই টোটাল আমি সিডব্লিউতে আমি আশা রাখতেছি যে সিডব্লিউতে আমি যা কিছু পড়াইছি তা তোমরা সকলে মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাসটা করেছো এবং তোমরা দ্রুত লিখে নিয়েছো আমি যা কিছু পড়াইছি। আর হচ্ছে এই এইচডব্লিউ গুলো টাইমলি করবে, ঠিক আছে, এবং সকল কিছু করবে এবং টাইমলি করবে। হ্যাঁ, তাহলেই তোমাদের প্রত্যেকের এই ষষ্ঠ অধ্যায়, ঠিক আছে, তাহলে তোমাদের প্রত্যেকের এই ষষ্ঠ অধ্যায় কমপ্লিট হয়ে যাবে। হ্যাঁ, তাহলে তোমাদের প্রত্যেকেরই এই ষষ্ঠ অধ্যায় কমপ্লিট হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আজকের ক্লাস এই পর্যন্তই। আমি আশা রাখবো যে তোমরা প্রত্যেকেই পরবর্তী ক্লাস রাসায়নিক বিক্রিয়া বা কেমিস্ট্রির 7ম অধ্যায়ের উপর আমি আশা রাখবো তোমরা প্রত্যেকেই 7ম অধ্যায় বা রাসায়নিক বিক্রিয়া চ্যাপ্টারটা আমি যখন ক্লাস নিব, ক্লাসের আগে তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে যে কবে আমি রাসায়নিক বিক্রিয়া চ্যাপ্টার নেক্সট ক্লাস আমি নিব ইনশাআল্লাহ। তো আজকের ক্লাস এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।